হ্যালো, কি অবস্থা সবার? কি অবস্থা? কারা কারা চলে আসছো কমেন্টে জানাই দিও আমাদের ভিডিও এবং সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। যারা ক্লাসে চলে আসতেছো আমাকে দুইটা ইনফরমেশন অবশ্যই জানাবা, আমাদের ভিডিও এবং অডিও ঠিক আছে কিনা। ওকে, এই তো অনেক মানুষ চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম খালিদ, আমেনা, আব্দুর রহমান, নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার, জুবাইর, ইশতিয়াক আহমেদ, লিমন। কেমন আছো ভাইয়ারা? খাদিজাতুল কোবরা, ওয়ালাইকুম আসসালাম। আদাব, আকিব, ওয়ালাইকুম আসসালাম। সাদমান, ঠিক আছে, ফাইন, সব কিছু ঠিকঠাক আছে আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, আমার এখানেও চলে আসছে, আমার এখানেও দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে। মানুষজন চলে আসো দ্রুত, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিব। আমি আজকে তোমাদের নতুন ইনস্ট্রাক্টর। অনেকেই হয়তো আমাকে আগে থেকে চিনো, অনেকে হয়তো চিনো না, এই জন্যে আমি আমার নামটা এখানে লিখে রাখছি, পরিচয়টাও লিখে রাখছি। যারা আমাকে চেনো না তারা আজকে পরিচিত হয়ে নিতে পারো। হোপফুল্লি সরল রেখার বাকি জার্নিটা আমার সাথেই শেষ হবে এবং এই সরল রেখার বাকি ক্লাসগুলোতে আমাকেই তোমরা পাবা আশা করা যায়। তো আমি হচ্ছে অভিদত্ত তুষার, আমার ফেসবুক আইডি দেখে হয়তো নাম বুঝতে পারতেছো। এবং আমি হচ্ছে বুয়েট মেকানিক্যাল 2015 ব্যাচ, এইচএসসি 15, তোমাদের অপার ভাই, চিন্ময় ভাই ওদের ব্যাচমেট। তো আমি এই রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন জব প্রিপারেশন নিচ্ছি বলা যায়। ঠিক আছে, যারা চেনো না তাহলে আশা করি পরিচয় পর্ব হয়ে গেছে। আমরা বেশি সময় নিব না, আমরা ক্লাস শুরু করে দিব। একজন বলতেছে কি তাসিনুল, প্রায় 6-7 মাস পর ম্যাথ করবো আজকে ভাইয়া। এত মাস পরে এত বেশি ব্রেক নিলে তো সমস্যা। ছোটোখাটো ব্রেক নেওয়া যায়, 2-3 দিন ব্রেক নেওয়া যায়, তাই বলে 6-7 মাস ব্রেক নিলে চলবে? তা আর 6-7 মাস ব্রেক নিলে তো 1 বছরই শেষ হয়ে যেত। হ্যাঁ, ঠিক আছে, শোনো, আমরা আজকে ক্লাস শুরু করব সরল রেখার সমীকরণ 3.5 দিয়ে। তো গত ক্লাসে কিন্তু তোমাদের রাফি ভাইয়া 3.5 শুরু করছিলেন। 3.5 কিন্তু অলরেডি উনি শুরু করছিলেন এবং 3.5-এর উপরই গত ক্লাসটা হয়েছে। কিন্তু যেহেতু আমি নতুনভাবে শুরু করতেছি এবং বাকি পার্টটা আমি পড়াবো, তো আমি ডিসাইড করছি যে না, আমি একদম সরল রেখা 3.5-এর শুরু থেকে পড়াবো। মানে গত ক্লাসে তো 3.5-এর অনেক কিছু আলোচনা হয়েছে, বাট আমি আজকে একদম 3.5-এর শুরু থেকে, একদম 0 থেকে শুরু করব। সরল রেখার 3.1 থেকে 3.7 পর্যন্ত আছে, বা অন্যান্য বইয়ে আছে 3 এর এ থেকে 3 এর এফ বলো বা জি বলো, যেটাই বলো না কেন। তো 3.5, 6, 7 এই তিনটা চ্যাপ্টারে কিন্তু সরল রেখার একদম 80 থেকে 90% জিনিস কভার করে। সরল রেখা থেকে যখন সৃজনশীল প্রশ্ন আসবে, তুমি শিওর থাকো 90% কেজে প্রশ্নটা আসবে 3.5, 6 এবং 7 থেকে। কারণ 3.1 থেকে 3.4 পর্যন্ত যা আছে ওইটা হুবহু 9-10-এই ছিল। তোমরা অনেকেই 3.1 থেকে 3.4 এর পড়াটা পুরোপুরি 9-10-এ পড়ে আসছো, তাই না? এবং এই 4টা চ্যাপ্টার খুবই সহজ। তুমি যদি খালি ক্লাসগুলা, রেকর্ডেড ক্লাস হোক বা যে লাইভ ক্লাসগুলো হয়েছে সবগুলো তো রেকর্ডেড আছে, তুমি যদি ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখো, 3.1 থেকে 3.4-এর মধ্যে না বোঝার মতো কিছুই নাই ভাইয়ারা। তোমরা অনেকেই আমার পোস্টে কমেন্ট করছো যে একদম সরল রেখা শুরু থেকে শুরু করি, যেন 3.1 থেকে শুরু করার জন্য। আমি কমেন্টগুলো দেখছি বাট কোনো রিপ্লাই দেই নাই, ভাবলাম যে এই রিপ্লাইটা আমি ক্লাসের মধ্যেই দিব। তো কথা হচ্ছে ভাইয়ারা, আমাদের উইকলি 2টা করে ক্লাস থাকবে আমার, মঙ্গল আর বুধ। মঙ্গল বুধ বিকাল 5টায় হয়তো প্রতি সপ্তাহে তোমাদের সাথে আমার দেখা হবে। তো সরল রেখার 3.5, 6 এবং 7 বিশাল বিশাল অধ্যায়। এই 3টা অধ্যায় পড়াইতে মিনিমাম 6-7 ক্লাস বা 7 ক্লাসের মতো লাগিয়ে যাইতে পারে, বিশাল বিশাল অধ্যায়। তো এই 3টা অধ্যায় যদি 7টা ক্লাস লাগে, দ্যাট মিনস এই উইক ছাড়া, এই উইক তো শেষই আজকে বুধবার, আরও 3 সপ্তাহ লাগবে সরল রেখা শেষ করতে। তারপরে তো আরও অনেক পড়া আছে, অনেক অধ্যায় আছে, ওগুলাও পড়াইতে হবে। তো 3.1 থেকে 3.4 পর্যন্ত তোমরা বিশ্বাস করো, যদি যে কোনো স্যারের ক্লাস তোমরা দেখো, এবং যেহেতু যে স্যাররা পড়াইছেন ওনারাও খুবই হাই কোয়ালিটি পড়াইছেন এবং সবগুলা ক্লাস সিরিয়ালি রেকর্ডেড আছে, তো তুমি যদি নিজের উপর বিশ্বাস রেখে 3.1 থেকে 3.4 পর্যন্ত ক্লাসগুলা রেকর্ডেড ভিডিও দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তুমি নিজেই বুঝতে পারবা। 3.1 হচ্ছে একদম বেসিক স্থানাঙ্ক জ্যামিতি, 3.2 হচ্ছে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত,
3.3 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, 3.4 হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। এগুলা 9-10-এ পড়ছো এবং এই ভাইয়াদের ক্লাসগুলো যদি দেখো 100% শিওর তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি তো 3.5-এ গত ক্লাসে যা পড়ানো হয়েছে ওটা ভুলে গিয়ে একদম শুরু থেকে শুরু করব। সরলরেখা 3.5টাই হচ্ছে মেইন বেসিক। ইন্টারমিডিয়েটের সরলরেখার বেসিক শুরুই হচ্ছে 3.5 থেকে, এবং সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে 3.5-6-7 থেকে। তো এই 3টা অধ্যায় আমি দায়িত্ব নিয়ে বললাম যে আমি এই 3টা অধ্যায় এমনভাবে বেসিক থেকে পড়াবো যে এই 3টা অধ্যায় বুঝতে কোনোই অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। এবং এই 3টা অধ্যায় পড়াইতে গিয়ে 3.1 থেকে 3.4-এর যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি সূত্র সহ বলে দিব, ঠিক আছে? আমি একদম সূত্র সহ বলে দিব। এবং ওখানে তুমি যদি খালি 2টা বিন্দুর 3.1-এ কি আছে, 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা আর অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, এই সূত্র 2টা যদি মনে থাকে 3.5-6-7 বুঝতে কোনোই অসুবিধা হবে না। তো যারা টেনশন করতেছিলা যে নতুন ভাইয়া পড়াবে 3.5 থেকে, আমি হয়তো বাকিগুলা বুঝতে পারবো না কারণ আগের ক্লাসগুলো হয়তো দেখি নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি অসুবিধা নাই। 3.5 থেকে এমনভাবে পড়াবো যেন তোমার পুরা সব কিছু ডিটেলস বোঝার মতো ক্ষমতা থাকে। কাজেই হতাশ হওয়ার কিছু নাই, সুন্দর মতো আমরা 3.5 দিয়ে জার্নি শুরু করব। সাথে থাকো, সবগুলা ক্লাস দেখো। ক্লাসগুলা দেখার পরে মনে হবে যে না 3.5-6-7-এ আর কোনো প্রবলেম নাই, এবং হোপফুলি ওখান থেকে যখন সৃজনশীল প্রশ্নগুলো আসবে আশা করি তোমরা ওই অ্যান্সারগুলো একদম টু দ্য পয়েন্টেই করতে পারবা। তো ঠিক আছে, যারা 3.1 থেকে 3.4 ওইগুলাও কভার করতে বলতেছিলা, তোমাদের জিনিসটা বুঝতে হবে যে ওই ক্লাসগুলো অলরেডি রেকর্ডেড আছে এবং তুমি দেখলেই বুঝতে পারবা। এবং সপ্তাহে 2টা ক্লাস করে আমাদের অ্যালোকেটেড ক্লাস, তো ওইগুলা সহ যদি পড়াইতে চাই একটা মাস এক্সট্রা নষ্ট হবে, কারণ ওগুলা পড়াইতে আরও 6-7 ক্লাস লাগবে, আরও 4 সপ্তাহ নষ্ট হবে ভাইয়েরা। তো ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড আছে, একটু কষ্ট করে যদি তোমরা ক্লাসগুলো দেখে ফেলো, এই 3.5 থেকে বাকিগুলা বোঝানোর দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? কথা ঠিক আছে? যারা ওখানে কমেন্ট করতেছিল ভাই একদম শুরু থেকে শুরু করেন, তাদেরকে আশা করি বুঝাইতে পারছি। এবং তোমরা যদি খালি আমার কথা বিশ্বাস করে আগের ক্লাসগুলো দেখো 3.1 থেকে 3.4 পর্যন্ত সব নিজেরা বুঝতে পারবা। এবং গত ক্লাসে যা পড়ানো হয়েছে 3.5-এর সেটা আমি আজকে কভার করেই শুরু করব। কথা ক্লিয়ার? ঠিক আছে, তোমাদের কমেন্ট আর একটু পড়ে নেই, তোমাদের কমেন্ট আর একটু পড়ে নেই। কে কি বলতেছো দেখি, একটু বলি, একটু পড়াই, একটু কমেন্ট পড়ে নেই, একটু কমেন্ট পড়ে নেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা। ওকে ভাইয়া, হ্যাঁ ওকে ঠিক আছে। আসলে ওইটাই সমস্যা আছে, সঞ্চার পথে সমস্যা আছে। শান্ত চলে আসছে, আরে সেরা। ঠিক আছে ভাইয়া, তোমাদের যদি সমস্যা থাকে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা 3.1 থেকে 3.4-এর যে ভিডিওগুলো আছে, ক্লাসগুলো হয়েছে, ওই ক্লাসগুলো আগে দেখে শেষ করো, ওই ক্লাসগুলো দেখে শেষ করো। তারপরে ওখান থেকে যে টপিকগুলোর প্রবলেম থাকবে ওগুলা চাইলে আমি একটা রিভিউ ক্লাস নিতে পারি বড় জোর। এর বাইরে আমার করার কিছু নাই ভাইয়া। আমাকে বলা হয়েছে 3.5 থেকে পড়া শুরু করার জন্য। তো গত ক্লাসে 3.5-এর যতটুক আলোচনা হয়ে গেছে আমি সেইটা সহই আবার শুরু করব। মানে এই 3.5-6-7 হচ্ছে সরলরেখার ধরো 90% জিনিস, আর বাকি 10% তোমরা নিজেরা আমার উপর বিশ্বাস রেখে কমপ্লিট করো। তারপরে যদি প্রবলেম থাকে ওগুলোর উপর লাগলে একটা প্রবলেম সলভিং ক্লাস নিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, 3.1 থেকে 3.4 ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। আবু রাফিন বলছে ঠিক আছে ভাইয়া, বুঝছি, ঠিক আছে ঠিক আছে, ওকে ভাইয়া, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা অলরেডি 10 মিনিট কথা বলেই শেষ করে ফেলছি এবং আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা শুরু করব সরলরেখা 3.5, এবং এই 3.5-এর টাইটেল হচ্ছে সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ এই টপিকটাও কিন্তু 9-10-এ কিছু না কিছু ছিল। 9-10-এ যাদের হায়ার ম্যাথ ছিল তোমরা কিন্তু সরলরেখার সমীকরণ এই টপিকটাও পড়ে আসছো। সরলরেখার সমীকরণ, এবং স্পেশালি এখানে প্রথমে আমরা সরলরেখার ঢাল সংক্রান্ত আলোচনা দেখব, সরলরেখার ঢাল সম্পর্কে পরিচিত হব। এরপরে সরলরেখার সমীকরণ, অনেক টাইপের সমীকরণ আছে, বিভিন্ন প্রকৃতির সমীকরণ আছে সরলরেখার, সেই সমীকরণগুলো আমরা আজকে ক্লাসে দেখব, ঠিক আছে? 3.5 সরলরেখার সমীকরণ। আচ্ছা, লেখাটা হয়তো দেখা যাচ্ছে না, আমি দেখতে পারতেছি লেখাটা দেখা যাচ্ছে না, অসুবিধা নাই, নিচেরগুলা দেখা গেলেই হবে, নিচেরগুলা দেখা গেলেই হবে। ওকে ঠিক আছে, একটু ওয়েট, দাঁড়াও, উপরের লেখাটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি ক্যামেরাটা একটু উপরে উঠাই দিই, ক্যামেরাটা একটু উপরে উঠাই দিই, তাইলে দেখা যাবে। জাস্ট এ মিনিট, হোল্ড অন। হ্যাঁ ওকে ঠিক আছে, এখন উপরে দেখা যাবে। দেখো, সরলরেখার সমীকরণ আমরা আজকে পড়া
শুরু করব। তো এইটাও তোমাদের 9-10-এ ছিল। তো আমি একদম বেসিক থেকে শুরু করব, একদম বেসিক থেকে শুরু করব, যারা আগে থেকে কিছুই জানো না তারাও যেন বুঝতে পারো। তো সরল রেখার সমীকরণ, এই নাম থেকেই আমরা বুঝতে পারতেছি এই অধ্যায়ে আমরা সরল রেখার বিভিন্ন প্রকৃতির সমীকরণ নিয়ে আলোচনা করব। তো একদম প্রথমে দেখো, এই যে আমাদের অক্ষ ছিল, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এদেরকে কি মনে আছে? এই যে 6-7 মাস আগে পড়াশোনা করছিল, একজন কমেন্ট করছে, তোমার কি মনে আছে? এই যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা যেহেতু সরল রেখার সমীকরণ নিয়ে আলোচনা করব, তো এক্স অক্ষ সে নিজেও তো একটা সরল রেখা, ওয়াই অক্ষ সে নিজেও একটা সরল রেখা, তাইলে প্রথমে এদের সমীকরণগুলো আমাদের শিখে নেওয়া উচিত না? বলো তো এক্স অক্ষের সমীকরণ কি? এগুলো অনেকেই জানো, যেহেতু গত ক্লাসে এইগুলাও পড়ানো হয়েছে, তো অনেকেই এগুলা জানো, বাট আমি একদম জিরো থেকে পড়াবো যাতে সবাই বুঝতে পারে। এক্স অক্ষের সমীকরণ, তোমাকে যদি বলা হয় এক্স অক্ষ রেখা, এটাও তো একটা সরল রেখা, তো এক্স অক্ষের সমীকরণ কি হবে? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ, y ইকুয়ালস টু 0। কেন? কারণ ভাইয়া এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য, সকল বিন্দুর কোটি শূন্য। যেরকম ধরো তুমি এখানে যদি বিন্দুগুলা নেও 1,0, 2,0, 3,0, 4,0, 5,0 চলতে থাকবে। এক্স অক্ষের উপর তুমি যতগুলা বিন্দু নিবা সকল বিন্দুর দেখো কি শূন্য, সকল বিন্দুর কোটি শূন্য। এই জন্য এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 0। কোটি মানেই তো y, y ইকুয়ালস টু 0। আর y অক্ষের সমীকরণ কি হবে? y অক্ষের সমীকরণ হবে x ইকুয়ালস টু 0। কেন? কারণ y অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ শূন্য, সকল বিন্দুর ভুজ শূন্য। ধরো এখানে একটা বিন্দু 0,1, এখানে একটা বিন্দু 0,2, এখানে একটা বিন্দু 0,3, এভাবে চলতে থাকবে। মানে y অক্ষের উপর তুমি যত বিন্দু নিবা সকল বিন্দুর ভুজ হবে শূন্য। এই জন্য y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু 0। কাজে আমাদের এখান থেকে এই জিনিসটা মনে রাখতে হবে, x অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0, y অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0। এটা খুবই সহজ একটা বিষয়, এখানে না বোঝার মতো কিছু নাই, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো। এখন তোমাকে যদি বলা হয় যে না, ডিরেক্ট এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমীকরণ বের করার দরকার নাই, এটা তো সোজা জিনিস। তোমাকে যদি বলা হয় যে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখার সমীকরণ বের করো, ধরো একটা রেখা, এই যে এটা, এই রেখাটা কেমন রেখা? এক্স অক্ষের সমান্তরাল। আমি ধরে নিলাম এই রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, অথবা এক্স অক্ষের সমান্তরাল যে কথা, ওয়াই অক্ষের উপর লম্ব একই কথা, অথবা ওয়াই অক্ষের উপর লম্ব। আমরা ধরে নিলাম এই যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, অথবা আমরা এটাকে বলতে পারি এক্স অক্ষের উপর লম্ব। কারণ একটা রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে সে অবশ্যই ওয়াই অক্ষের উপর কি হবে? লম্ব হবে। এইটা আমরা জানি। তাহলে একটা রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তার সমীকরণ কি? তার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু বি, y ইকুয়ালস টু বি। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু বি। তো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এখানে বি কি? এখানে বি কি? দেখো এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা y অক্ষ থেকে অবশ্যই একটা অংশ ছেদ করে, y অক্ষ থেকে অবশ্যই একটা অংশ ছেদ করে। এই যে অংশটা, এই অংশটা আমি ধরলাম এই রেখাটা বা এক্স অক্ষের সমান্তরাল রেখাটা y অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করে। কত পরিমাণ অংশ? বি পরিমাণ। তাইলে অবশ্যই আমরা বলতে পারি এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0,b। যদিও এইটা কোনো কাজে লাগবে, কাজে লাগবে না এখানে, বাট তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই রেখাটা y অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করে, তাহলে অবশ্যই এই রেখাটা y অক্ষকে ছেদ করে 0,b বিন্দুতে, কারণ y অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ 0, ভুজ শূন্য। তাইলে এখানে আমরা বলতে পারি এই রেখার সমীকরণ y ইকুয়ালস টু বি। কেমনে? কেমনে y ইকুয়ালস টু বি কেমনে? কারণ এই রেখার উপর তুমি যে কোনো একটা বিন্দু যদি নেও, ধরো এই রেখার উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে x, y, এই রেখার উপর যে কোনো একটা বিন্দু x, y যদি তুমি নেও এবং এখান থেকে এখানে লম্ব আঁকো, তাহলে এখান থেকে এটুক হবে x আর এটুক হবে y। এই যে দেখো, এটা তো আমাদের বেসিক স্থানাঙ্ক জ্যামিতি। এই বিন্দুটা যদি x, y হয় তো এখান থেকে এতটুকু হবে x, এখান থেকে এতটুকু হবে y। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো এই যে y আর b দুইটাই সেম না, এখানে যাহা y তাহাই b, তাই তো? তাহলে আমরা বলতে পারি এই রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু বি। এই যে দেখো, তাহলে আমরা বলতে পারি
এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের উপর লম্ব এমন রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু বি, যেখানে বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, বা এই সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে সেইটার ভ্যালু। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আমি যদি আরেকটা আঁকাই, সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব, সেটা কি হবে? ধরো এটা হচ্ছে এক্স অক্ষ রেখা, এটা ওয়াই অক্ষ রেখা। এখন তোমাকে আমি বললাম যে একটা রেখা ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, এটা সমীকরণ কি হবে? তোমরা অনেকেই অ্যান্সার বলে দিচ্ছ, হ্যাঁ রাইট, তাসিমুল ইসলাম বলতেছে সমীকরণ হবে এ। তাহলে দেখো এইটা হচ্ছে মূল বিন্দু 0,0, এই যে এই রেখাটার সমীকরণ আমি বের করব, যে রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের উপর লম্ব। এর সমীকরণ কি হবে? এই সমীকরণ বের করার জন্য আগে জানতে হবে এই সরল রেখাটা এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে। দেখো এই যে এতটুক আমরা ধরলাম, এই অংশটুকু হচ্ছে এ পরিমাণ অংশ। আমরা ধরলাম এই রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, অবশ্যই ওয়াই অক্ষ থেকে কোনো অংশ ছেদ করবে না, সে এক্স অক্ষ থেকে অংশ ছেদ করবে। তো আমি ধরলাম সেই অংশটার দৈর্ঘ্য হচ্ছে এ পরিমাণ। তাহলে এখানে তুমি যদি একটা বিন্দু নেও, এই রেখার উপর যে কোনো একটা বিন্দু নেও এক্স, ওয়াই, তাইলে এই যে দেখো এইখান থেকে এতটুক এটা হবে এক্স, আর এখান থেকে এটুক এটা হবে ওয়াই। স্থানাঙ্ক জ্যামিতি, এই বিন্দুটা স্থানাঙ্ক যদি এক্স, ওয়াই হয়, তা মূল বিন্দু থেকে এখান থেকে একটু হবে এক্স, এখান থেকে একটু হবে ওয়াই। তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু এ। দেখো এর সমীকরণ কি হবে? এক্স ইকুয়ালস টু এ। এই যে দেখো এক্স ইকুয়ালস টু এ। তাহলে আমরা জানলাম এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি, আর ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। আমাকে দ্রুত কমেন্ট করে বলো তো এটা সবাই বুঝছো কিনা, একটু কমেন্ট চেক করি। আজকের প্রথম ক্লাস তোমাদের সাথে আমার, একটু বেশি কমেন্ট চেক করবো, দেখবো তোমরা বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ এক্স ইকুয়ালস টু এ, ভেরি গুড ভেরি গুড, ওকে ভাইয়া ঠিক আছে, সবাই বুঝতে পারতেছে, কারোর সমস্যা নাই আপাতত দেখতেছি। ঠিক আছে ঠিক আছে, চলো এখন তোমাকে যদি আমি বলি যে একটা রেখা, তোমাকে আমি বললাম বুঝছি ঠিক আছে, কনিক ফিল আসতেছে, এই কনিক তো দেরি আছে, আগে সরল রেখা পড়তে হবে। সরল রেখা এবং বৃত্ত দুইটা শেষ করে তারপরে কনিকে যাই, ও এর আগে গেলে অনেক কিছু বুঝতে পারবে না। ওকে, আর যদি তুমি পড়ে ফেলে থাকো তাইলে তো অন্য আলাপ। তোমাকে যদি বলে একটি সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল, ধরো একটি সরল রেখা বলা হইল ওয়াই অক্ষের সমান্তরাল এবং একটা বিন্দু দিয়ে যায়, কত বিন্দু দিব? 5,-3 বিন্দুগামী, 5,-3 বিন্দুগামী। তোমাকে বলা হইল একটি সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওই রেখাটি 5,-3 বিন্দুগামী। তাহলে ওই রেখার সমীকরণ কি হবে বলো তো? ওই রেখার সমীকরণ কি হবে? আমাকে কমেন্টে বলো কারা পারে দেখি, রেখার সমীকরণ কি হবে? কমেন্টে বলো দেখি। ভাইয়া হালকা স্লো যাবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হালকা স্লো যাবো, এইগুলা তো খুবই সোজা জিনিস, এই জন্য একটু দ্রুত পড়াই দিচ্ছে। আমাকে কমেন্টে বলো, তোমাকে যদি বলা হয় একটি সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল এবং 5,-3 বিন্দুগামী, ওই রেখার সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়ালস টু বি। হ্যাঁ ওয়াই ইকুয়ালস টু বি বুঝলাম, পায়েল সাহা। অ্যান্সারটা কি হবে? আমাকে অ্যান্সারটা বলো কেউ দেখি, অ্যান্সারটা কেউ বলো দেখি, কে পারো দেখি। কি ব্যাপার, কেউ অ্যান্সার দিতে পারতেছে না কেন? একটু ওয়েট করব। আচ্ছা দেখো ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি ভাইয়া? একটু আগে দেখে আসলাম, ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? হ্যাঁ ভেরি গুড, মনিরা, সিরাজুম মনিরা, আখি, পূজা দে, আবু জাফর, পায়েল শাহ, ভেরি গুড। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। তবে এখানে তো অ্যান্সার দেওয়া যাবে না, তোমার এ এর মানটা বাইর করে দিতে হবে না। সরল রেখার সমীকরণে এক্স এবং ওয়াই হচ্ছে চলক, এক্স ওয়াই ওদের মতো থাকবে, কোনো টেনশন নাই। কিন্তু এ এটা তো একটা ধ্রুবক, এ এর মানটা বাইর করে দিতে হবে না। তো কেমনে বাইর করবো? বলবো এই রেখাটা এই বিন্দুগামী, তাহলে অবশ্যই আমরা এক্স এর জায়গায় বসাইতে পারি এই বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বসাইতে পারি এই বিন্দুর কোটি। কিন্তু এখানে তো ওয়াই নাই, আমার শুধু ভুজ বসাইলে হচ্ছে। তাই আমি বলতে পারি এক্স এর জায়গায় যদি আমি 5 বসাই, এই যে দেখো এই রেখাটা যেহেতু এই বিন্দু দিয়ে যায়, তাহলে আমি এক্স এর জায়গায় বসাইতে পারি 5 ইকুয়ালস টু এ। তার মানে এ এর ভ্যালু কত?
এ এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমাদের নির্ণয় রেখার সমীকরণ কি হবে? এ এর ভ্যালুটা এখানে বসায় দিবা, এ এর ভ্যালুটা এখানে বসায় দিবা, x = 5। এই যে দেখো x = 5। এখন তোমাকে যদি বলা হয় এই রেখাটা x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, তুমি কি বলবা? 5 একক অংশ ছেদ করে। x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে? 5 একক অংশ। কেন ভাইয়ারা? কারণ দেখো এই রেখাটার সমীকরণ তুমি যদি আঁকাও, এই রেখার সমীকরণ তুমি যদি আঁকাও y অক্ষের সমান্তরাল, এটা হবে এইরকম, এই যে x = 5, তাহলে এই যে এটুক এখান থেকে এটুক এতটুক হবে 5, তাই না? দেখো প্রশ্নগুলো এমসিকিউতে কিন্তু এইভাবেই আসে, তোমাকে বলবে না যে এই রেখার সমীকরণ কি। ভর্তি পরীক্ষায় প্রশ্নে আসে যে এই সমীকরণটি বা এই রেখাটি x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, অ্যান্সার হচ্ছে 5 একক। এই যে দেখো 5 একক। তোমাকে যদি বলা হইতো এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করে, এই যে বিন্দুটা স্থানাঙ্ক কত হইতো? 5,0। দেখো তোমাকে যদি বলতো এই রেখাটি x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, তুমি অ্যান্সার দিতা 5 একক। এবং যদি বলতো এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তাইলে তুমি বলতা 5,0 বিন্দুতে ছেদ করে। বুঝতে তো বিষয়টা? সুন্দর জিনিস কিন্তু। তো এগুলা এভাবে বুঝে বুঝে পড়বা, তাইলে পরীক্ষায় কোনো কিছু মুখস্থ করে যাইতে হবে না, কিছু মনেও রেখে যাইতে হবে না, ডিরেক্ট পরীক্ষার হলে যাবা, তাইলেই পারবা। ঠিক আছে? তো এখন যদি আরেকটা প্রশ্ন দেই যে x অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, x অক্ষের সমান্তরাল একটি সরল রেখা x অক্ষের সমান্তরাল এবং -3,4 বিন্দুগামী, -3,4 বিন্দুগামী। ঠিক আছে? তাহলে এইটার সমীকরণ কি হবে? সমীকরণ কি হবে? y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, কোন বিন্দুতে ছেদ করবে, এবং y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে, কি পরিমাণ অংশ ছেদ করবে। দেখো এই যে এই তিনটা প্রশ্ন হইতে পারে এখান থেকে এমসিকিউ এর জন্য, এগুলা রিটেনে তেমন আসবে না, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাকে বললো একটা সরলরেখা x অক্ষের সমান্তরাল এবং -3,4 বিন্দুগামী, তাহলে এর সমীকরণ কি? সমীকরণ হবে y = b, কারণ x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b। এখানে দেখো আমরা এই রেখাটা থেকে আমার b এর ভ্যালু বের করতে হবে এবং রেখাটা -3,4 বিন্দুগামী, তাহলে আমি এখানে y এর জায়গায় বসাইতে পারি এই বিন্দুর কোটি, y এর জায়গায় বসাইতে পারি এই বিন্দুর কোটি, মানে b এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এই রেখার সমীকরণ হবে y = 4, y = 4। তাইলে এখন যদি আমি এটার চিত্র আঁকাই, এটার যদি আমি চিত্র আঁকাই x অক্ষ y অক্ষ, এই যে দেখো y = 4, এই রেখাটা এটা হচ্ছে মূল বিন্দু, y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে? 4 একক। y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে, এই যে এটার অ্যান্সার পাইলাম y = 4। y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে, এটার অ্যান্সার হচ্ছে 4 একক। এবং যদি তোমাকে বলা হইতো y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? 0,4। এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0,4। কেন? কারণ y অক্ষের উপর সকল বিন্দুর ভূত শূন্য। ঠিক আছে? দেখো এই যে এই সুন্দর সুন্দর প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে, এগুলা কিন্তু ভুল করা যাবে না, এগুলা ভুল করা যাবে না। এখন যদি তোমাকে আরেকটু জিনিস উল্টায় দিত, ধরো এখানে মাইনাসটা এরকম দিয়ে দিল, ধরো বললো 4,-5, এখন কি হইতো? 4,-5 এখন কি হইতো বলো তো দেখি? তাহলে এখন সমীকরণ কি হইতো? y = b। এখন y এর জায়গায় কত বসাইতে হইতো? -5। দেখো x এর জায়গায় বসাবো ভুজ, y এর জায়গায় কোটি, এখানে তো ভুজ নাই, y এর জায়গায় -5, তাহলে -5 = b, তাহলে b এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখানে সমীকরণটা কি হইতো? y = -5। দেখো সমীকরণ হইতো y = -5। তাইলে এখন চিত্রটা কেমন হইতো ভাইয়া? তাইলে এখন চিত্রটা কি হবে? দেখো এইটা কিন্তু ভুল করা যাবে না, অনেকে এটা ভুল করে ফেলে। চিত্রটা কি হবে? এখন কিন্তু চিত্র হবে নিচের দিকে, x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। দেখো এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, কিন্তু y এর ভ্যালু কিন্তু নেগেটিভ, মানে
এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল কিন্তু ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, এই যে এইটা দেখো এক্স অক্ষের সমান্তরাল কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু নেগেটিভ, কাজে এই সরল রেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল কিন্তু ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, এবং এখান থেকে এই পর্যন্ত এই ছেদকৃত অংশ কত হবে দেখো, সমীকরণ হবে y = -5। ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটা হবে 0, -5, 0, -5 কোন বিন্দুতে ছেদ করে 0, -5। এবং যদি তোমাকে বলে ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে, দেখো ছেদকৃত অংশ কিন্তু 5 এককই, তুমি এখানে -5 বললেও হবে, অপশানে যদি -5 +5 দুইটাই থাকে তাহলে প্লাসটা দিলেও হয়, মাইনাস রিটার্নের বেলায় একটা দিলেই হচ্ছে, কারণ হচ্ছে তোমার দূরত্ব তখনও নেগেটিভ হয় না। তোমাকে যদি বলে যে এই রেখাটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে, তুমি শুধু 5 একক বললেও হবে, শুধু 5 একক বললেও হবে, আবার তুমি যদি -5 এককও বলো সেটাও হবে। বাট একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, অংশ কখনো নেগেটিভ হয় না। এখানে তুমি যদি 5 একক দেও তাহলে বোঝা যাবে যে 5 একক অংশ ছেদ করছে, বাট -5 দিলে মানে এই না যে অংশটা ঋণাত্মক। একটা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হইতে পারে না, তবে মাইনাস জিনিসটা এই জিনিসটাকে মিন করবে যে এই দৈর্ঘ্যটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, মাইনাস জিনিসটা এটাই মিন করবে যে দৈর্ঘ্যটা আছে কোন দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। বাট কেউ কখনো এটা ভাববা না যে দৈর্ঘ্য ঋণাত্মক না, দৈর্ঘ্য ঋণাত্মক না, দৈর্ঘ্যটা নেওয়া হয়েছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। দূরত্ব হচ্ছে 5 একক, দূরত্ব 5 একক, তবে মাইনাস তুমি যদি দেও স্যাররা কাটা দিবে না, কারণ স্যাররা ভাববে যে তুমি বোঝাইছো, বা অনেক বইয়েও এভাবে দিছে যে দূরত্বটা নেওয়া হয়েছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এই জন্য তুমি এইটা দ্বারা মাইনাস বুঝাইছো। ঠিক আছে, ওকে ফাইন। আমরা এক্স অক্ষের সমীকরণ শিখলাম। হ্যালো কামরুল ইসলাম, কেমন আছো? এই পড়া কি তোমরা বুঝতে পারতেছো? তোমরা কি পড়া বুঝতে পারতেছো? আমাকে একটু কমেন্টে জানাইও, কারণ যেহেতু আমি নতুন মানুষ, অনেকেই পড়া অ্যাকোমোডেট করতে নাও করতে পারে। ঠিক আছে, তাহলে ভাইয়া -5 লিখবো নাকি +5 লিখবো? যদি রিটার্নে হয় তুমি -5 দিলে হবে, কারণ মাইনাসটা দিলে বুঝা যাইতেছে ঋণাত্মক দিকে। বাট এমসিকিউতে যদি মাইনাস প্লাস দুইটাই থাকে, থাকে না এরকম, এমসিকিউতে প্লাস মাইনাস দুইটাই থাকে না। যদি খালি অংশ বলে তখন আমরা ঋণাত্মকটা ইউজ করি না, আমরা প্লাসটাই বলি। বাট রিটার্নের বেলায় তুমি মাইনাস সহই দিও, অনেক বইয়ে অ্যান্সার মাইনাস সহই দিছে, অসুবিধা নাই। বাট এমসিকিউতে দুইটাই যদি আসে তখন বেটার হবে শুধু পজিটিভটাই দেওয়া আমার মতে, কিন্তু এইরকম প্লাস মাইনাস দুইটা একসাথে অপশনে থাকবে না, থাকে না এরকম। হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে, ইয়েস বুঝতেছি, ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, এখন ভাইয়ারা আমরা সরল রেখার সমীকরণ অধ্যায়ে এক্স অক্ষের সমীকরণ শিখলাম। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, ওয়াই অক্ষের সমীকরণ দেখলাম, ওয়াই অক্ষের সমীকরণ x = 0, এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ y = b, আর ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x = a। এখানে এ বি কোনো বিষয় না, তোমার যে এ বি ধরতে হবে তা না, অনেক বই এটাকে কে ধরে, এ বি তো কোনো বিষয় না, খালি মনে রাখতে হবে যে এক্স অক্ষের সমান্তরাল y = সামথিং, ওয়াই অক্ষের সমান্তরাল x = সামথিং, এটুক মনে রাখলেই চলবে। জি ভাইয়া বুঝতেছি, ভালো লাগতেছে ভাইয়া আপনার পড়া। হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাইয়া। চলো আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা শুরু করব, যেটার নাম হচ্ছে সরল রেখার ঢাল। সরল রেখার ঢাল খুবই ইম্পর্টেন্ট টপিক, ভালো করে বুঝতে হবে। সরল রেখার ঢাল খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস। ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর সরল রেখার ঢাল থেকে একটা এমসিকিউ থাকে, আমি এটা মুছা দেই, প্রতি বছর সরল রেখার ঢাল থেকে একটা না একটা প্রশ্ন থাকেই। খুব ভালো করে বুঝবা এই জিনিসটা, খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে। এখন তোমরা 9, 10-এও সরল রেখার ঢাল পড়ে আসছো, আমি যদি তোমাকে সিম্পলি বলি সরল রেখার ঢাল কি, আমি যদি সিম্পলি তোমাকে বলি যে সরল রেখার ঢাল বলতে তুমি কি বুঝো, 90% স্টুডেন্ট উত্তর দিবে না, যেটা উত্তর দিবে সেটা ঠিকই দিবে, ভুল না, যে একটা সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে। ধরো একটা সরল রেখা, যেটা এ বি, এ বি হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিক, এই যে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এইটা, ঋণাত্মক দিক হচ্ছে এইটা। আমি যদি তোমাকে বলি এই সরল রেখা সাপেক্ষে
এই যে এবি সরল রেখা, এই সরল রেখা সাপেক্ষে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা আর ঋণাত্মক দিক কোনটা? তাহলে কি তুমি মূল বিন্দু থেকে কাউন্ট করবা? না, আমরা কিন্তু নর্মালি মূল বিন্দু ডান পাশে এক্স অক্ষের পজিটিভ, বাম পাশে এক্স অক্ষের নেগেটিভ নেই। তবে এই সরল রেখার সাপেক্ষে এই যে বিন্দুটা আছে না, এই সরল রেখাটা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে সেই বিন্দু থেকে ডানে হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, আর সেই বিন্দু থেকে বামে হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। বুঝছো জিনিসটা? সরল রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে ডানে হচ্ছে পজিটিভ দিক, আর এখান থেকে তুমি যদি বামে আসা শুরু করো, এই যে এই অংশটাও কিন্তু এই রেখার সাপেক্ষে ওয়াই এক্স অক্ষের নেগেটিভ দিক। কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে কিন্তু এই যে মূল বিন্দুর সাপেক্ষে এই অংশটা কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিক, এই যে এক্স অক্ষের পজিটিভ, কিন্তু এই রেখার সাপেক্ষে এক্স অক্ষের নেগেটিভ দিকের মধ্যে পড়ে। কাজেই এই বিন্দুটা, এই যে এখানে যে বিন্দুতে সরল রেখাটা এক্স অক্ষকে ছেদ করছে সেই বিন্দু থেকে এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। তাহলে আমরা কি করলাম? এই সরল রেখাটার সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ নির্ণয় করলাম। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা। তাহলে তোমরা 9 10 এই জিনিসটা পড়ে আসছো, বা আমরাও এটাই পড়াই অনেকে, যে ডিরেক্ট আমরা বলে দেই যে একটা সরল রেখা, তোমরা লিখে রাখতে পারো যে কোনো সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে তার ঢালের মান হচ্ছে m সমান tan থিটা। যেখানে ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। ঢালকে ছোট হাতের সরল রেখার ঢাল, এখানে কি লেখাটা দেখা যাচ্ছে? এই যে ঢাল, সরল রেখার ঢালকে ছোট হাতের m দ্বারা প্রকাশ করা হয়। ঢাল m = tan থিটা। এবং সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে তার ওই থিটা কোণের ট্যানজেন্টকে বা ওই কোণের ট্যানের মানকে আমরা কি বলি? ওই সরলরেখার ঢাল বলি। তবে এই জিনিসটা থেকে কিন্তু আমরা কিছু তেমন বুঝতে পারতেছি না। আমি যদি তোমাকে বলি যে একটা সরলরেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ঢাল কত? তুমি বলবা tan 30 ডিগ্রি। আর আমি যদি তোমাকে আরেকটু বলি, যেটা আমাকে এক্সপ্লেন করে বোঝাও তো, যে এই ঢাল বলতে তুমি কি বুঝতে পারতেছো? যে tan 30 ডিগ্রি বা tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। আমি যদি তোমাকে বলি যে এই জিনিসটা বলতে তুমি কি বুঝছো, অনেক মানুষ কিন্তু কিছুই বলতে পারবে না। তো আমরা আজকে শিখবো ঢাল মানে কি। এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টের মানকে ঢাল বলে। এখান থেকে তুমি কিছুই বুঝতে পারতেছো না, আমিও কিছু বুঝতে পারতেছি না, আমিও জিনিসটা ফিল করতে পারতেছি না, তুমিও জিনিসটা ফিল করতে পারতেছো না। তো জিনিসটা যখন তুমি ফিল করতে না পারবা, তোমার কাছে স্বাভাবিকভাবে এই অধ্যায়টা কি লাগবে? কঠিন লাগবে। কারণ এই অধ্যায়ের বেসিকটাই হচ্ছে সরল রেখার ঢাল থেকে আসছে। তো চলো আমরা আগে সরল রেখার ঢাল শিখবো। সরল রেখার কি শিখবো? আমরা আগে সরল রেখার ঢাল শিখবো। তো প্রথমে আমি একটা সংজ্ঞা লিখবো। আগে এই সংজ্ঞাটা সবাই লিখো। আগে এই সংজ্ঞাটা সবাই লিখবা। কোনো সরল রেখার উপর এই সবাই সংজ্ঞাটা লিখো, ঢালের সংজ্ঞাটা। কোনো সরল রেখার উপর যে কোনো দুটি বিন্দুর মধ্যে সবাই সংজ্ঞাটা লিখো, তারপরে আমি এক্সপ্লেন করবো। হ্যাঁ, দুটি বিন্দুর মধ্যে প্রতি একক ভুজের পরিবর্তনের জন্য সবাই টুক করে লিখে ফেলো। প্রতি একক ভুজের পরিবর্তনের জন্য সেমিকোলন অথবা কমা কোটির মানের যে পরিবর্তন হয়, সবাই লিখবা কিন্তু। কোন সরল রেখার উপর যে কোনো দুইটি বিন্দুর মধ্যে প্রতি একক ভুজের পরিবর্তনের জন্য কোটির মানের যে পরিবর্তন হয় তাই হচ্ছে ওই সরল রেখার ঢাল। এই সংজ্ঞা পড়েও অনেকে কিছু বুঝতে পারো নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি আগে সংজ্ঞাটা লিখো, সংজ্ঞাটা লিখে বলো ডান, লিখে বলো যে লিখা শেষ, সংজ্ঞাটা লিখে বলো লিখা শেষ। তারপরে আমি জিনিসটা এক্সপ্লেন করব, কোনো টেনশন নাই। আমাকে একটু লিখে বলো লিখা হয়েছে কিনা, বলো লিখা হয়েছে কিনা। দেখো সংজ্ঞাটা কিন্তু খুবই সোজা। হ্যাঁ, সংজ্ঞাটা খুবই সোজা। খালি লিখবা যে কোনো সরল রেখার উপর
যে কোনো দুইটি বিন্দুর মধ্যে প্রতি একক ভুজের মানের পরিবর্তনের জন্য কোটির মানের যে পরিবর্তন হয় তাকেই বলা হয় ওই সরল রেখার ঢাল, তাকেই বলা হয় ওই সরল রেখার ঢাল। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এই সংজ্ঞাটা তোমরা লিখে রাখো, এই তোমাদের খাতায় যেন সংজ্ঞাটা থাকে। আমি তো মুছতে হবে কারণ আমার চিত্র আঁকতে হবে। তোমাদের খাতার মধ্যে যেন সূত্রচিত্র এই সংজ্ঞাটা থাকে, কারণ আমরা যে এই সূত্র জিনিসটা তোমাকে ব্যাখ্যা করব, এই সংজ্ঞাটা থেকেই তো ব্যাখ্যা করব। কি ব্যাপার, আমার এখানে সব কালো কালো হয়ে উঠতেছে কেন? জাস্ট এ মিনিট, একটু ভালো করে মুছে নেই। হ্যাঁ, এখন এই সংজ্ঞাটা থেকে আমরা খুব সুন্দর মতো ঢালের সংজ্ঞা পাবো। ভালো করে বুঝো। ওকে ওকে, ঠিক আছে, ভালো করে বুঝো। তাহলে তোমার কাছে না পরবর্তীতে ঢাল শুনলে আপন মনে হবে, মনে হবে আরে এই জিনিসটা তো আমি জানি। দেখো, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, ফাইন, এতটুকু কারো আপত্তি করার কথা না। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইছি, মূল বিন্দু আঁকাইছি। এখন ধরো এটা একটা সরল রেখা, এই যে এ বি, আমরা ধরলাম এইটা একটা সরল রেখা, ধরলাম এ বি। এ বি হচ্ছে একটা সরল রেখা। তো এই সরল রেখার উপর আমি যদি যে কোনো দুইটা, এখনো ভাইয়া বোর্ডে লিখতেছে সবাই দেখি ডান বলে, এই তোমার নেটওয়ার্ক স্লো। দেখো, এই যে একটা সরল রেখা এ বি, এই সরল রেখা, আমরা এই সরল রেখার উপর যে কোনো দুইটা বিন্দু নিব, যে কোনো দুইটা বিন্দু নিব। কারণ ওই যে সংজ্ঞার মধ্যে বলছিলাম কোন সরল রেখার যে কোনো দুইটি বিন্দুর মধ্যে, যে কোনো দুইটি বিন্দুর মধ্যে ধরলাম এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে x1, y1। আচ্ছা, এই পাশে লিখি, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এই বিন্দুটার স্থানাঙ্ক ধরলাম x2, y2। আমরা একটা সরল রেখা নিলাম এ বি, সেই সরল রেখার উপর যে কোনো দুইটা বিন্দু নিলাম, একটা x1, y1, একটা x2, y2, কোনো অসুবিধা নাই। তাহলে ভাইয়ারা স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমরা কি জানি, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি x1, y1 হয়, তাহলে এখান থেকে যদি আমি এই পর্যন্ত লম্ব আঁকি, আবার এখান থেকে যদি এই, দেখো এই বিন্দু থেকে x অক্ষের উপরে লম্ব আঁকাইলাম, y অক্ষের উপরেও লম্ব আঁকাইলাম। কেন? কারণ এই বিন্দুটার স্থানাঙ্ক যদি x1, y1 হয়, তাহলে আমি বলতে পারি এখান থেকে এটুক, এই যে এখান থেকে এটুক, এতটুক হচ্ছে x1, আর এখান থেকে এটুক, এটা হচ্ছে y1, এই যে এতটুক হচ্ছে y1। এটা সবাই জানো ভাইয়ারা। এই যে এই বিন্দুটা স্থানাঙ্ক যদি x1, y1 হয়, তাহলে মূল বিন্দু থেকে এতটুক হবে x1, আর এখান থেকে এতটুকু হবে y1। তো এতটুক যদি y1 হয়, আমি লিখতে পারি এতটুকু হবে y1। এই যে এখান থেকে এটুক, এখান থেকে এটুকু কি হবে ভাইয়া, y1 হবে। এটা তো দেখতেই বোঝা যাইতেছে, আমি যেহেতু লম্ব আঁকাইছি, এতটুক যদি y1 হয়, এতটুকু y1 হবে, তাই না? আচ্ছা, ভালো কথা। একইভাবে সেম কাজটা এই বিন্দুর জন্যও করব। x অক্ষের উপর লম্ব আঁকাবো, y অক্ষের উপর লম্ব আঁকাবো। তাহলে আমি যেহেতু x অক্ষ এবং y অক্ষের উপর লম্ব আঁকাইছি, আর এই বিন্দুটার স্থানাঙ্ক যেহেতু x2, y2, তাহলে মূল বিন্দু থেকে এই যে এটুক পর্যন্ত, মূল বিন্দু থেকে এটুক, এইটা হবে x2, আর এখান থেকে এই পর্যন্ত এইটা হবে y2, তাই না? তো দেখো, এই টোটালটা যদি y2 হয়, তাহলে আমি এখানেও তো বলতে পারি এখান থেকে এই পর্যন্ত এই টোটালটাও হবে y2। এখানে তো কেউ আমার সাথে আপত্তি করবে না, তাই না? এই বিন্দুটা যদি x1, y1 হয়, এতটুকু হবে x1, এতটুকু y1। এইটা যদি y1 হয়, এইটাও হবে y1। আবার এই বিন্দুটার স্থানাঙ্ক যদি x2, y2 হয়, তাহলে এতটুকু হবে x2, এইটা হবে y2, আর এইটা যদি y2 হয়, এইটাও হবে y2। ঠিক আছে, এখন এখান থেকে আমি কাজটা কি করব, দেখো এখান থেকে আমি কাজটা কি করব, এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে এই বিন্দু তুমি ধরতে পারো একটা বিন্দু পি, একটা বিন্দু কিউ, যেটা খুশি ধরো। ধরো একটা বিন্দু পি, একটা বিন্দু কিউ, এটা ধরলেই হচ্ছে, অসুবিধা নেই। তো আমি যে পি বিন্দু থেকে ধরো কিউ বিন্দুতে গেলাম, আমি যে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গেলাম, ধরো এতে ভুজের মানের কি চেঞ্জ হয়েছে, ভুজের মানের চেঞ্জ হয়েছে এইখান থেকে এটুক না, এই যে দেখো এটুক না। পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাওয়া মানে ভুজের মানের পরিবর্তন হচ্ছে এখান থেকে এটুক। তাইলে বলো তো আমাকে, এখান থেকে এটুক এই ভ্যালুটা কত হবে? এই টোটালটা হচ্ছে x2, এতটুক হচ্ছে x1। তাহলে আমি কি এটা লিখতে পারি না যে এতটুক হবে x2 মাইনাস x1, এই যে x2 মাইনাস x1। আমি কি এটা লিখে কোনো ভুল করেছি ভাইরা? না, ভুল করি নাই।
পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাইতে ভুজের মানের পরিবর্তন হচ্ছে এটুক, এই যে এটুক। টোটালটা ছিল x2, এতটুক ছিল x1, দ্যাটস ওয়াই এতটুক হবে x2 মাইনাস x1, মানে এই দুইটা বিন্দুর মধ্যে ভুজের পরিবর্তন হবে x2 মাইনাস x1। একইভাবে এই দুইটা বিন্দুর মধ্যে কোটির মানের পরিবর্তন কতটুকু হবে? এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়া মানে কোটির মানের পরিবর্তন হচ্ছে এটুক। দেখো একটু ভালো করে দেখো ভাইয়ারা, কোটি তো y অক্ষ বরাবর পরিবর্তিত হয়, তাই না? ভুজ পরিবর্তিত হয় x অক্ষ বরাবর, কোটি পরিবর্তিত হয় y অক্ষ বরাবর। তো তুমি যখন পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাবা, কোটির মানের চেঞ্জ কিন্তু y অক্ষ বরাবর হবে। এই যে এটুক, এটুক হবে এই দুইটা বিন্দুর কোটির মানের পরিবর্তন। তাহলে তোমরা আমাকে একজন বলো তো এতটুকের মান কত হবে? আচ্ছা আমি লিখেই ফেলি, এটা সবাই বুঝবা। এই টোটালটা যদি y2 হয় আর এতটুক যদি y1 হয়, তাহলে এতটুক কি হবে? এতটুক হবে y2 মাইনাস y1। এই যে এতটুক, এই যে y2 মাইনাস y1। এটা কি বুঝতেছো? আচ্ছা আমি দাঁড়াও সোজা করে লিখি, আমি সোজা করে এইখানে লিখি, তাইলে বুঝতে সুবিধা হবে। এই যে এতটুক হবে y2 মাইনাস y1। কেমনে লিখছি? কারণ টোটালটা ছিল y2, এতটুক হচ্ছে y1, তাহলে আমি এখান থেকে লিখতে পারি বাকি এতটুক অংশ হবে y2 মাইনাস y1। তাইলে ভাইয়ারা এই যে দুইটা বিন্দু ছিল, একটা ছিল পি বিন্দু আর একটা ছিল কিউ বিন্দু, দেখো এই পি বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত ভুজের মানের পরিবর্তন কত? দেখো ভুজের মানের পরিবর্তন হচ্ছে x2 মাইনাস x1। ভুজের মানের পরিবর্তন হচ্ছে x2 মাইনাস x1। x2 মাইনাস x1 পরিমাণ ভুজের পরিবর্তনের ফলে x2 মাইনাস x1 ভুজের পরিবর্তনের জন্য বা ভুজের মানের x2 মাইনাস x1 পরিমাণ ভুজের মানের পরিবর্তনের জন্য কোটির মানের পরিবর্তন কত? কোটির মানের পরিবর্তন কতটুক হইছে? y2 মাইনাস y1। দেখো এই দুইটা বিন্দুর মধ্যে x2 মাইনাস x1 পরিমাণ ভুজের মানের পরিবর্তনের জন্য কোটির মানের পরিবর্তন হইছে y2 মাইনাস y1। তাহলে আমি যদি এখন বলি সুতরাং নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। সুতরাং এক একক ভুজের মানের পরিবর্তনের জন্য কোটির মানের পরিবর্তন কত? প্রতি একক। এক একক মানে প্রতি একক, এক একক যে কথা, প্রতি একক, এক একক অথবা প্রতি একক, যেটা লিখো তুমি এক একক লিখতে পারো অথবা প্রতি একক। তাইলে প্রতি একক ভুজের মানের পরিবর্তনের জন্য কোটির মানের পরিবর্তন কি হবে? y2 মাইনাস y1। আর ঐকিক নিয়ম অনুসারে এইটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এইটা তো আমাদের ঐকিক নিয়ম ভাইয়েরা, 4/5 জিনিস। দেখো x2 মাইনাস x1 পরিমাণ ভুজের মানের পরিবর্তনের জন্য এই সরল রেখায় কোটির মানের পরিবর্তন হয়েছে y2 মাইনাস y1। তাহলে আমরা বলতে পারি এই সরল রেখার উপর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে প্রতি একক বা এক একক ভুজের মানের পরিবর্তনের জন্য কোটির মানের পরিবর্তন হবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কিছুক্ষণ আগে যে আমরা সংজ্ঞা শিখে আসলাম, আমি যে বলছিলাম কোনো রেখার মধ্যে দুইটা বিন্দুর মধ্যে, কোনো রেখার উপর দুইটা বিন্দুর মধ্যে প্রতি একক ভুজের মানের পরিবর্তনের জন্য কোটির মানের যে পরিবর্তন হয় সেটাকেই বলে ঢাল। তাহলে এইটাকে আমরা ঢাল বলতে পারি, এইটাকে আমরা কি বলতে পারি? ঢাল বলতে পারি। এই বুঝছো ঘটনা? কত সুন্দর জিনিস। এই যে দেখো এই সরল রেখার উপর যে কোনো দুইটা বিন্দু পিকিউ এর প্রতি একক ভুজের পরিবর্তনের জন্য কোটির মানের পরিবর্তন আসছে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ঢাল বলতে পারি। দেখো কত সহজ জিনিস। তাহলে আমি এখান থেকে কি ডিসিশন নিতে পারি ভাইয়া? এখান থেকে আমি এইটাও লিখতে পারি যে আমি এখান থেকে ঢাল কি পাইলাম? ঢাল পাইলাম y2 মাইনাস y1। y2 মাইনাস y1 মানে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই x2 মাইনাস x1 মানে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। দেখো খুব সহজ জিনিস না? দেখো এই সূত্রটা তোমরা কিন্তু মুখস্থ করে আসতা, তোমরা কিন্তু মুখস্থ করতা যে ঢাল মানে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। কিন্তু এই জিনিসটা কেন আসছে আশা করি বুঝতেছো এবং সামনে আরো জিনিস বুঝতে পারবা। দেখো কত সহজ একটা জিনিস। কাজেই এখন যদি আমি তোমাকে বলি, আমি এটা মুছে দিলাম, আমি এইটা মুছলাম। দেখো এখন যদি আমি তোমাকে বলি যে এই সরল রেখার, ধরো আমরা নর্মালি যেমন বাইর করি,
আমরা নর্মালি কেমনে বের করি? তোমাকে আমি যদি বলি এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তুমি ঢাল কেমন বের করবা? ঢালে আমি কত টেন থিটা, এটা আমরা সবাই জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেয়া থাকলে সেই কোণের টেনজেন্টের মানে হচ্ছে ঢাল। টেন 30 সমান 1/√3। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া এই যে তুমি ঢালটা বাইর করলা 1/√3, এই ঢালটা বলতে তুমি কি বুঝতেছো? ঢালের মান 1/√3 বলতে তুমি কি বুঝতেছো আমাকে একটু এক্সপ্লেন করো তো। এখন কি তুমি এক্সপ্লেন করতে পারবা না? যে এটার মানে হচ্ছে ভাইয়া এমন একটা সরল রেখা, এমন একটা সরল রেখা যেই সরল রেখার প্রতি দুইটা বিন্দুর মধ্যে ভুজের মান প্রতি একক বৃদ্ধি করলে, ভুজের মান প্রতি একক বৃদ্ধি করলে কোটির মান বৃদ্ধি পাবে 1/√3 একক। কোনো সরল রেখার ঢালের মান 1/√3 মানে হচ্ছে ওই সরল রেখায় যে কোনো দুইটা বিন্দুর মধ্যে ভুজের মান তুমি যদি 1 একক বৃদ্ধি করো, কোটির মান বৃদ্ধি পাবে 1/√3 একক। এই ঘটনা বুঝছো? ঘটনা বুঝছো? এই জিনিসটা সুন্দর না? জিনিসটা সুন্দর না? এখন থেকে তোমাকে যদি কেউ বলে যে ঢাল মনে করো যে থিটা সমান 60 ডিগ্রি, তাহলে ঢাল কত? ঢাল হচ্ছে 1060 ডিগ্রি, ঢাল মানে হচ্ছে √3। এটার মানে কি? এটার মানে হচ্ছে এমন একটা সরল রেখা যেই সরল রেখার প্রতি দুইটা বিন্দুর মধ্যে ভুজের মান প্রতি 1 একক বৃদ্ধি করলে কোটির মান বৃদ্ধি পায় √3 একক। √3 একক। এই বুঝছো? সুন্দর জিনিস না? তো ঢাল কি সুন্দর জিনিস না বলো? ভুজের মান বৃদ্ধির সাথে কোটির মান কতটুকু বৃদ্ধি পাইল সেটা থেকে আমরা ঢাল বের করি। তো এই যে আমাদের সূত্র ছিল, আমাদের টোটাল এখান থেকে দুইটা সূত্র পাইলাম, আমরা এখান থেকে টোটাল দুইটা সূত্র পাইলাম। সেটা হচ্ছে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করলে তার ঢাল হচ্ছে টেন থিটা, এবং কোনো রেখার উপর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে সেই রেখার ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর। তুমি এখানে দেখো, তুমি ইচ্ছা করলে y2 - y1 লিখতে পারো অথবা y1 - y2 যেটা খুশি। আচ্ছা আমি আগে এটা লিখি, ওইখানে যেটা লিখছি ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। কেন এই জিনিসটা আসলো আমি আশা করি এক্সপ্লেন করতে পারছি। এখন তোমাদের মধ্যে বা অনেকের মাথায় এখন একটা প্রশ্ন ঘুরতেছে, এখন অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে যে কেমনে ভাইয়া ঢাল তো পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, তাহলে আপনি এখানে দেখাইলেন যে ঢালের মান বৃদ্ধি পাচ্ছে কোটির মানও বৃদ্ধি পাচ্ছে, তাহলে ঢালের মান নেগেটিভ কখন হবে? ঘটনা ভালো করে বুঝো, এই জিনিসটা খুবই সুন্দর। এই যে এখানে থিটা, আগে একটা জিনিস লিখো, এই তোমাকে আগে একটা জিনিস আমি লিখে দেই তারপরে আমি জিনিসটা এক্সপ্লেন করতেছি। আগে একটা জিনিস লিখে দেই তারপরে জিনিসটা এক্সপ্লেন করতেছি। দেখো আচ্ছা আচ্ছা, এই আরেকটা জিনিস দেখো, তোমাকে আমি আরও একটা জিনিস দেখাই। জিনিসটা হচ্ছে ভাইয়া আপনি m সমান লিখলেন টেন থিটা, আবার এখানে m সমান লিখলেন y2 - y1 বাই x2 - x1, তাইলে তো ভাইয়া অবশ্যই টেন থিটা সমান y2 - y1 ডিভাইড বাই x2 - x1 হবে, কারণ এটাও ঢাল এইটাও ঢাল, তাহলে এরা তো অবশ্যই সমান হবে তাই না? টেন থিটা সমান হবে y2 - y1 ডিভাইড বাই x2 - x1। এখন কেউ যদি আমাকে বলে না ভাই আমি বিশ্বাস করি না, ওই যে নায়ক বাংলা সিনেমায় শাবানা আছে না, যখন আলমগীর বা জসিম অ্যাক্সিডেন্ট করে তখন শাবানাকে এসে খবর দিলে শাবানা দুই কানে হাত দিয়ে বলে না 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 আমি বিশ্বাস করি না, পরে যখন সে হাসপাতালে যায় গিয়ে দেখে যে আসলে অ্যাক্সিডেন্ট করছে তখন সে বিশ্বাস করে। তো আমাদের এখানেও যদি কেউ এরকম শাবানার মতো থাকে যে না ভাইয়া m সমান টেন থিটা মাইনা নিলাম, m সমান এইটাও মাইনা নিলাম, কিন্তু এই দুইটা সমান আমি এইটা মাইনা নিতে পারতেছি না, তো সে তো আপত্তি জানাইতেই পারে। তো সে যে মানতেছে না তাকে মানানোর জন্য তো একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা? দেখো এই যে এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরছিলাম না, এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে থিটা কোণ তৈরি করে। এই সরলরেখাটা, এই যে এটাকে ধরছিলাম এ বি, ধরো এ বি সরলরেখাটা বা পি কিউ সরলরেখা যেটাই বলো, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কি ছিল x2 থিটা কোণ তৈরি করে। তাহলে ভাইয়া এই কোণটা যদি থিটা হয়, আমি যদি এখানে একটা লম্বা এঁকে দিই তাহলে এই কোণটাও থিটা হবে, একান্তর কোণ। এই কোণটা যদি থিটা হয়, এই একান্তর না সরি অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। এই কোণটা থিটা হলে এই কোণটাও হবে থিটা। এখন দেখো তো এখান থেকে এতটুক যদি x2 - x1 হয়, এতটুক যদি x2 - x1 হয়, এগুলা দরকার নাই আমার, তাহলে এখানে এতটুকু কি হবে? এইটাও হবে x2 - x1।
এই যে এখান থেকে এইটা দেখো, এতটুক যদি x2 মাইনাস x1 হয় তাহলে এইটাও হবে x2 মাইনাস x1। আবার এতটুক যদি y2 মাইনাস y1 হয় তাহলে এখান থেকে এতটুক এটাও হবে y2 মাইনাস y1, এইটা হবে y2 মাইনাস y1। এইখানে কারোরই আপত্তি করার কোনোই সুযোগ নাই। এইটা x2 মাইনাস x1 হলে এটাও x2 মাইনাস x1, এতটুকু y2 মাইনাস y1 হলে এতটুকু y2 মাইনাস y1। তো বলতে পারো এই কাজ কেন করতেছেন? এই যে শাবানা বিশ্বাস করে নাই, শাবানা বিশ্বাস করে নাই tan থিটা সমান এইটা। এখন যদি আমি এই ত্রিভুজটা বিবেচনা করি, ধরো PQN, এটাকে ধরলাম n ত্রিভুজ, এইখানে নিচে মুইসা দেই, শাবানাকে বিশ্বাস করাইতে হবে যে জসিম আসলেই অ্যাক্সিডেন্ট করছে। ত্রিভুজ PQNA, ত্রিভুজ PQNA, দেখো এই যে ত্রিভুজ PQNA, tan থিটা সমান কি লেখা যায়? আমরা জানি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত মানে কি? tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এইটা, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং থিটা সংলগ্ন বাহু হচ্ছে ভূমি, টেরা লম্বা ভূত। tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এখন কিন্তু শাবানা বিশ্বাস করতে বাধ্য, এখন কিন্তু শাবানা বিশ্বাস করতে বাধ্য tan থিটা ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তার মানে আমরা ঢাল m সমান tan থিটাও লিখতে পারি, ঢাল m সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 লিখতে পারি। ইনফ্যাক্ট এই দুইটাকে আমরা সমানও লিখতে পারি, কোনো অসুবিধা নাই। আজান দিচ্ছে, নামাজের ব্রেক দেন, এই এখনই দিব নাকি আর 5 মিনিট পরে দিলেও হবে? সব জায়গায় কি আজান পড়ে গেছে? আমার এখানে তো শব্দ শুনতেছি না। আচ্ছা হ্যাঁ, আজান পড়তেছে। এই ব্রেক কি এখন দিব নাকি 5 মিনিট পরে দিলে হবে? তাহলে আমি নেগেটিভ জিনিসটা দেখাই ফেলতাম, ঢালের নেগেটিভ জিনিসটা। আমাকে একটু দ্রুত কমেন্ট করে বলো তো যে ভাইয়া নামাজের বিরতি 10 মিনিট দিব। হ্যাঁ দিব, কিন্তু 5 মিনিট পরে দিলে অসুবিধা হবে কিনা? 5 মিনিট পরে দিলে অসুবিধা হবে কিনা একটু দ্রুত আমাকে কমেন্টে বলো তো। তাহলে আমি নেগেটিভ ঢালটাও দেখাই ফেলবো, নয়তো বিরতির পরে দেখাবো, নয়তো বিরতির পরে দেখাবো। শাবানা বিশ্বাস করতে এখন বাধ্য। আমরা সমকোণী ত্রিভুজ একে লম্ব বাই ভূমি, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, বসাই দিছি। ভাইয়া নামাজের টাইম দিন। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। কয়টা বাজে? 10 মিনিট, নামাজের টাইম 10 মিনিট, 5টা 54 বাজে। এই 10 মিনিট দিলে হবে না, 5টা 54 থেকে আচ্ছা 6টা 5 যাও, 6টা 5-এ শুরু করব। 5টা 54 থেকে 6টা 5 পর্যন্ত ব্রেক ফর নামাজ। আচ্ছা এমনি লিখে নামাজের বিরতি, নাইলে আবার কেউ দেখে বুঝতে পারবে না কিসের জন্য বিরতি। 5টা 54 থেকে 6টা 5, যারা নামাজ পড়বা নামাজ পড়ে আসো, যাও নামাজের বিরতি। তবে আমাদের কিন্তু এখনো অনেক পড়া বাকি, সবাই নামাজ পড়ে দ্রুত চলে আসো। আমরা 6টা 5-এ শুরু করব, ঠিক আছে? 6টা 5-এ শুরু করব।
এই যারা লাইভে আসো তোমাদের সাথে একটু কথা বলি। আমি তো বৈশা রেস্ট নিতেছিলাম, ভাবলাম যারা লাইভে আসো, এখনও তো 72 জনের মতো লাইভে আসো, তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি। ক্লাস কেমন লাগতেছে বলো তো? ক্লাস 6টা 5-এ শুরু করব, হ্যাঁ ক্লাস 6টা 5-এ শুরু করব। এখন 6টা কত বাজে? 6টা 3 বাজে, হ্যাঁ। আর 2 মিনিট পরে শুরু করব। তো তোমরা যারা আসো তোমরা বলতে পারো যে ক্লাস কেমন লাগতেছে, ক্লাস কি বুঝতে পারতেছো কিনা, হ্যাঁ ক্লাস কি বুঝতে পারতেছো কিনা তোমাদের সাথে একটু কথা বলি। চলে এসেছি দাদা, হ্যাঁ আদিব বিন ইকবাল চলে আসছে, ভালো ভাইয়া। রূপক আহমেদ বলছে, সাদিয়া নীলা আছে, অনেক ভালো লাগছে বলছে স্নেহা বণিক। ঠিক আছে ভাইয়া, তোমাদের ভালো লাগলেই তো ক্লাস নেওয়া সার্থক। আমরা আরও 2 মিনিট ওয়েট করবো, হ্যাঁ 2 মিনিট আরও ওয়েট করব। যারা নামাজ পড়তেছে ওরা নামাজ পড়ে আসুক, তারপরে শুরু করব ক্লাসটা। তানভীর, জোবায়ের, রুবাই, সাইমা হোসেন, মন, সাদিয়া বলছে ভালো লাগতেছে। হ্যাঁ ভালো আছি জোবায়ের। সাইমা তুমি কেমন আছো? চলে আসলাম ভাইয়া, হ্যাঁ সবাই চলে আস। 6টা 5 বেজে গেছে, হ্যাঁ 6টা 4 বাজে, কিন্তু মানুষজন তো এখনো বাড়তেছে না। ক্লাসে তো 200 জন ছিল, শুরু করে দিব এখন। আচ্ছা আসুক, খাতায় তোলার সময় দিয়েন ভাইয়া। হ্যাঁ ভাইয়া সময় তো দেই। শোনো, হোয়াইট বোর্ডে তো লিখতে এমনিতেই টাইম লাগে, তো তোমার হাতের লেখাও কিন্তু আরেকটু ফাস্ট করতে হবে। ধরো একদম লিখে তারপরে দাঁড়াই থাকবো, বলবো যে এখন লিখো, ওইরকম করলে 1.5 ঘন্টার ক্লাসে অনেক কম পড়ানো যাবে, বুঝছো? তো হোয়াইট বোর্ডে যে স্পিডে লিখি ওর চাইতে বেশি স্পিডে কিন্তু তুমি চাইলে খাতায় লিখতে পারো। একটু কিন্তু হ্যান্ডরাইটিংটাও ফাস্ট করতে হবে ভাই, আর যতটুকু সময় নেওয়া দরকার অতটুকু সময় দিব, হ্যাঁ অবশ্যই। ভাইয়া আজই সরলরেখা শুরু করেছেন? হ্যাঁ আজকে 3.5 দিয়ে শুরু করেছি ভাইয়া। ক্লাস অনেক ভালো লাগতেছে বলছে পুলক, অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ ইফতেকার আহমেদ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভাইয়া বুয়েট নিয়ে একটু ডিটেলস বলেন। এই এখন বুয়েট নিয়ে ডিটেলস কেমনে বলবো? 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিতে হবে। বুয়েট নিয়ে আরেকদিন ডিটেলস বলবো না ভাইয়া, এখন বলার সময় নাই, ক্লাসে ফিরতে হবে না। অনেক ভালো ভাইয়া। কে বলছে এটা? সুহাদা আক্তার। এই আমি অনেক সময় নাম পড়ার সময় না ইংলিশ স্পেলিং তো উল্টাপাল্টা বলে ফেলি, কেউ মাইন্ড করো না। যেমন আমার নাম যে অভিদত্ত তুষার, অনেকে আমাকে ইংলিশ নাম দেখে আভি বলে, যে আভিদত্তা। আমি মাইন্ড করি না, কারণ নামের স্পেলিং অনেক সময় ইংলিশে বাংলার সাথে যখন স্পেলিং ইংলিশে করা হয় অনেক সময় এরকম হইতে পারে, ঠিক আছে? তো তোমাদের নাম যখন আমি পড়ি অনেক সময় কিন্তু নামের যেটা আসলে স্পেলিং সেটা ভিন্ন অন্য কিছু পড়ে ফেলতে পারি, বাট এই জন্য মাইন্ড করো না কেউ, হ্যাঁ। এখন স্টার্ট করেন ভাইয়া, অন্যরা এসে চিল্লাচিল্লি করবে। হ্যাঁ এটাই তো কথা, এখন যদি স্টার্ট করে দিই অন্যরা এসে বলবে বুঝি নাই বুঝি নাই, আমি কী করি বলতো? 6টা 6 বেজে গেছে তো, 12 মিনিট হয়ে গেছে কিন্তু, ক্লাস 12 মিনিট হয়ে গেছে। ভাইয়া আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নেত্রকোনা, আর এখন ফ্যামিলি ময়মনসিংহ থাকে, আর আমি থাকি ঢাকা রামপুরা মহানগর আবাসিকে। অভি আমার একটা নাম দাদা। ও আচ্ছা স্নেহা বণিক, ঠিক আছে। আপনার প্রেজেন্টেশন অসাধারণ। আরে ফজলি রাব্বি অনেক ধন্যবাদ। কী বল, মানুষজন কোথায়? এই নামাজ পড়তে কি আসলেই এতক্ষণ লাগে? ক্লাসে 200 জন ছিল, এখন মাত্র 114 জন আসছে। তো এখন যদি শুরু করে দেই, আমি তো পজিটিভ ঢালটা পড়াইলাম, এখন নেগেটিভ ঢাল দেখাবো, আর অসংজ্ঞায়িত কখন হয় সেটা দেখাবো। তো এখন যদি শুরু করি গিয়ে একটা ঝামেলায় পড়বো, বাকিরা আইসা বলবে আবার বলেন আবার বলেন, তার চাইতে আরও 2 মিনিট ওয়েট করি। সবাই বাকিরা আইসা বলবে আবার বলেন, এর চাইতে 2 মিনিট পরেই শুরু করি, ঠিক আছে? ভাই আজকে ক্লাস করতে অনেক ভালো লাগছে। হ্যাঁ অনেক ধন্যবাদ অদ্রিতা অপু। ভাইয়া আপনি কি মুসলিম? না ভাইয়া আমি হিন্দু ধর্মাবলম্বী। মেহজাবিন আশা, আমি বিশ্বাস করি না। ও আচ্ছা তুমি বিশ্বাস করো না, কোনো সমস্যা নাই। লেট স্টার্ট দাদা। হ্যাঁ শুরু করে দিব, হ্যাঁ শুরু করে দিব। আরেকজন বলতেছে আরও 5 মিনিট দেন। হ্যাঁ আচ্ছা শোনো, তাহলে আজকে তো আমার ফার্স্ট ক্লাস, তোমরা আমাকে একটা ফিক্স বলে দিও তো, মানে নামাজের বিরতিটা কোন টাইমে দিলে সবচেয়ে পারফেক্ট হয়, আমি তো জানি না। তো তোমরা আমাকে সাজেস্ট করো যে নামাজের বিরতি কোন টাইম থেকে কোন টাইম দিলে পারফেক্ট হবে, হ্যাঁ। কারণ
এক এক জেলায় বা এক এক জায়গায় তো নামাজের টাইম এক এক রকম থাকে, তাই না? ভ্যারিয়েবল থাকে। তো তো আমরা যদি 20 মিনিট নষ্ট করি তাহলে তো ক্লাসে বেশি পড়ানো যাবে না, তাই না? ধরো আমরা যদি 20 মিনিট দিয়ে দিই ওটা বেশি হয়ে যায়। তো 10 মিনিট দিলে কোনটা দিলে ভালো হবে ভাইয়া? সেই ক্লাস ভাইয়া, অনেক ধন্যবাদ। এই শুরু করব ভাইয়া। ভাইয়া আজকে আমার বার্থডে। কার বার্থডে আজকে? এটা কে কমেন্ট করছে? হ্যাপি বার্থডে কে? এটা আরে কার কমেন্ট এটা? দাঁড়াও, কার কমেন্ট তো দেখতে পারতেছি না। এটা মেইন কমেন্ট কে করছে? মেইন কমেন্ট কে করলো? উপরে তো ভাসতেছে না। আব্দুল্লাহ মোহাম্মদ শৈশব নাকি শৈশব? হ্যাপি বার্থডে ভাইয়া, হ্যাপি বার্থডে। এই ক্লাস শুরু করব 6টা থেকে 6টা 10, ঠিক আছে? শোনো তাইলে আগামী ক্লাসে শোনো, আমার ক্লাস থাকবে প্রতি সপ্তাহে মঙ্গল বুধ বিকাল 5টা, মানে প্রতি সপ্তাহের তো 2টা অ্যালোকেটেড ক্লাস, মঙ্গলবার বিকাল 5টা আর বুধবার বিকাল 5টা। তো আগামী সপ্তাহেও তো আমার এই টাইমেই ক্লাস থাকবে, 5টায় ক্লাস থাকবে। তাইলে নামাজের বিরতিটা 6টা থেকে 6টা 10 থাকবে, ঠিক আছে? আগামী ক্লাস থেকে 6টা থেকে 6টা 10। এখন দেখি মানুষজন আসুক। এই যে এখনই শুরু করে দিব। চলে আসছি ভাইয়া, শুরু করা যাক। ইয়েস ব্রো, শুরু করেন। ওকে শুরু করে দেন দাদা। ঠিক আছে, চলো শুরু করি। আমরা মাত্র কি দেখলাম? আমরা দেখলাম যে ঢালের মান তখন পজিটিভ আসতেছিল। দেখো, ঢালের মান পজিটিভ আসতেছিল। তো তোমরা যারা আগে পড়ে ফেলছো তারা, বা যারা পড়ো নাই তারাও জানো হয়তো যে ঢালের মান, সরল রেখার ঢালের মান পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, জিরো না, অসংজ্ঞায়িত হইতে পারে, জিরো হইতে পারে, অসংজ্ঞায়িত হইতে পারে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। মনে রাখবা একটা সরল রেখা যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, থিটা যদি সূক্ষ্মকোণ হয়, থিটা সূক্ষ্মকোণ হলে ঢাল হচ্ছে পজিটিভ। কেন আমি পজিটিভ একটু আগে দেখাইলাম। এই যে মনে করো যে একটা থিটা, একটা সরল রেখা, এই যে এই এ বি সরল রেখাটা ধরলাম, এই এ বি সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করলো এবং সেই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো থিটা যদি সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে সেই সরলরেখার ঢাল হবে পজিটিভ। কেন? কারণ সেই ক্ষেত্রে তুমি যদি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে এক্স এর মান বৃদ্ধি করো, ওয়াই এর মানও বৃদ্ধি পাবে। এই যে এই কোণটা যতক্ষণ পর্যন্ত সূক্ষ্মকোণ থাকবে, এখানে তুমি যতক্ষণ পর্যন্ত ভুজের মান বৃদ্ধি করবা, দেখো তুমি ভুজের মান বৃদ্ধি করতেছো, কোটির মান কিন্তু বাড়তেছে। এই যে দেখো, ধরো আমি এখানে আঁকাইলাম, এই যে কোটির মান, এই যে এখানে এই বরাবর, দেখো তুমি ভুজের মান বৃদ্ধি করতেছো, কোটির মানও বাড়তেছে। এই যে দুইটা বিন্দু ছিল না, এই দুইটা বিন্দুর মধ্যে তুমি ভুজের মান যখন বৃদ্ধি করবা, কোটির মানও বৃদ্ধি পাবে। ভুজের মান, এই দেখো ভুজের মান বৃদ্ধি করতেছি, কোটির মানও বাড়তেছে, এই যে বাড়তেছে। অথবা তুমি যদি ভুজের মান হ্রাস করো তাহলে কোটির মানও হ্রাস পাবে। মনে করো তুমি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাচ্ছ, তখন ভুজের মান বৃদ্ধি পাবে, কোটির মানও বৃদ্ধি পাবে। তাহলে পজিটিভ বাই পজিটিভ মানে পজিটিভ, ঢাল হচ্ছে পজিটিভ। আর তুমি যদি কিউ বিন্দু থেকে পি বিন্দুতে আসো, তখন কোটির, দেখো ভুজের মানও কমতে থাকবে। কিউ বিন্দু থেকে তুমি যদি পি বিন্দুতে আসো, ভুজের মানও কমতে থাকবে, কোটির মানও কমতে থাকবে। মানে এটাও হবে নেগেটিভ, এটাও হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ ডিভাইড বাই নেগেটিভ, ওই যে ছিল y1 - y2 বা y2 - y1 ডিভাইড বাই x2 - x1। তো নেগেটিভকে তুমি যখন নেগেটিভ দ্বারা ভাগ করবা, সেটাও কি হয়ে যাবে? পজিটিভই হয়ে যাবে না? সেটাও কিন্তু কি হয়ে যাবে? পজিটিভই হয়ে যাবে। এই জন্যে থিটার মান যখন সূক্ষ্মকোণ হয় তখন ঢাল হয় পজিটিভ। থিটা সূক্ষ্মকোণ হলে ঢাল হয় পজিটিভ। কিন্তু থিটা যখন স্থূলকোণ হয় তখন কি ঘটনা ঘটে দেখো। থিটা যদি স্থূলকোণ হয়, স্থূলকোণ মানে 90 ডিগ্রির চাইতে বেশি, 180 ডিগ্রির চাইতে কম, তখন এম হচ্ছে নেগেটিভ, ঢাল। এম মানে ঢাল। থিটা স্থূলকোণ বা 90 ডিগ্রির চাইতে বেশি হইলে ঢাল কি হয়?
নেগেটিভ হয়। কথা হচ্ছে কেন কেন ঢাল নেগেটিভ হয়, জিনিসটা ভালো করে বুঝছো। হ্যাঁ, ভালো করে বুঝছো। ধরো একটা সরল রেখা, এই যে দেখো থিটা হচ্ছে স্থূলকোণ। এই যে দেখো, তুমি কিন্তু চাইলেও থিটা এই দিকে নিতে পারবে না, কারণ এই যে একটা সরল রেখা আঁকাইলাম, এই যে একটা সরল রেখা, এই যে সরল রেখাটা আঁকাইলাম, সেখানে এই যে থিটা, এই থিটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। এই যে এই রেখাটা এক্স অক্ষকে যেই বিন্দু ছেদ করছে তার এই পাশে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই পাশে ঋণাত্মক দিক। তো অ্যাঙ্গেল কিন্তু নিতে হবে এইটা ভাইয়া। তুমি কিন্তু চাইলেও এইটাকে অ্যাঙ্গেল নিয়ে ঢাল বাইর করতে পারবা না, ঠিক আছে? অ্যাঙ্গেল নিতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে ভাইয়া এখানে থিটা যে স্থূলকোণ, এইখানে ঢালের মান কেন নেগেটিভ? এইখানে ঢালের মান কেন নেগেটিভ? একটা জিনিস সিম্পলি চিন্তা করো। ধরো এইখানে দুইটা বিন্দু আছে, একটা পি বিন্দু, একটা কিউ বিন্দু। চিন্তা করে দেখো, পি বিন্দু কিউ বিন্দু, এই যে এখানে x1 y1 x2 y2, আমি এভাবে লিখলাম না, আচ্ছা এইভাবে লিখে ধরো x1 y1 এবং x2 y2, ঠিক আছে? এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে ধরো এই যে এখানে ভুজ, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভুজের মানের পরিবর্তন, আর এখান থেকে এতটুকু হচ্ছে কোটির মানের পরিবর্তন। দেখো এখন এইখানে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে এইখানে, জাস্ট এ মিনিট, আমার একটা কল চলে আসছিল, নেটওয়ার্ক মেবি একটু ঝামেলা হয়ে গেছিল। দেখো আমার ফোনে একটা কল চলে আসছিল, হয়তো তোমরা বুঝতে একটু অসুবিধা হয়েছে। জিনিসটা ভালো করে দেখো, পি এবং কিউ এই দুইটা বিন্দুর মধ্যে ভুজের মান দেখো, তুমি যখন পি থেকে কিউতে যাবা, দেখো তুমি যখন পি থেকে কিউতে যাবা ভুজের মান দেখো বাড়তেছে। এই যে দেখো ভুজের মান কি বাড়তেছে। এই ধরো আমি এটা লিখলাম x2 - x1, এই দেখো পি থেকে কিউতে গেলে ভুজের মান কিন্তু বৃদ্ধি পাইতেছে, x2 - x1, এটা কিন্তু এই যে দেখো বৃদ্ধি পাইছে, x কে ধনাত্মক দিকে গেছে, বৃদ্ধি পাইছে। কিন্তু কোটির মান কি হয়েছে দেখো, কোটির মান কমে যাইতেছে। কোটির মান এই যে y2 - y1, এখানে হবে y2 - y1, এটা কিন্তু নেগেটিভ হবে, এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে। কেন? কারণ দেখো এটা হ্রাস পাইতেছে। যখন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে, তখন ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে তুমি যখন ভুজের মান বৃদ্ধি করবা কোটির মান তখন কমে যাবে। এই যে দেখো, এই যে ঘটনা দেখো, এই যে আমি তোমাকে বোঝাই, দেখো এই যে দেখো ভুজের মান বাড়াইতেছো, কোটির মান কমতেছে। এই দেখো ভুজের মান বাড়াইতেছো, কোটির মান কমতেছে, ভুজের মান বাড়াইতেছো, কোটির মান কমতেছে। এই যে দেখো এখান থেকে চিন্তা করো, এখান থেকে ধরো, এখান থেকে এই যে এখান থেকে ভুজের মান বাড়াইতেছো, কোটির মান কমতেছে। অথবা তুমি যদি উল্টাটা নেও, উল্টা হচ্ছে তুমি ধরো ভুজের মান কমাইতেছো, এখন ভুজের মান কমাইতেছো, দেখো কোটির মান বাড়তেছে। এখানে ঘটনা হবে এইটা, তুমি যখন ভুজ বাড়াবা কোটি কমবে, তুমি যখন ভুজ কমাবা কোটি বাড়বে। মানে এখানে ভুজের মান বৃদ্ধি করলে কোটির মান কমবে, ভুজের মান কমাই দিলে কোটির মান বাড়বে। মানে একটা যখন পজিটিভ হবে আর একটা হবে নেগেটিভ। কাজে তুমি যখন এই নেগেটিভ জিনিসটাকে পজিটিভ দিয়ে ভাগ করবা, অ্যান্সারটা চলে আসবে নেগেটিভ। তুমি যখন নেগেটিভ জিনিসটাকে পজিটিভ জিনিস দ্বারা ভাগ করবা, ঢালের সূত্র কি ছিল? ঢালের সূত্র ছিল কোটি দেওয়ার অন্তর। ভাই আর কল দিস না, ক্লাসের মধ্যে কল দিস না ভাই। y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, এই সামনে চলে আসবে নেগেটিভ, এই জন্যে ঢাল হয়ে যাবে নেগেটিভ। এই ঘটনা ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করো, আমাকে কমেন্ট করে বলো যে ঘটনা বুঝছো কিনা। এই যে একটা সরল রেখা যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণে থাকে, তখন ভুজের মান বৃদ্ধি পাইলে কোটির মান কমে যায়, এই জন্যে ঢাল হয় নেগেটিভ। বুঝছো? এই বলো একটু ক্লিয়ার কিনা, ঢাল কখন নেগেটিভ হয় বুঝছো? এখন ঢাল কখন নেগেটিভ হয়, এই কখন পজিটিভ হয়? থিটা যখন সূক্ষ্ম কোণ হয় তখন ঢাল হয় পজিটিভ, আর থিটা যখন স্থূল কোণ হয় তখন ঢাল হয়ে যায় নেগেটিভ। এই জিনিসটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। দেখো এই যে যখন এই ভুজের মানটা এখানে বাড়তেছে, কোটির মানটা কমে যাইতেছে। এই যে পি বিন্দু থেকে তুমি যখন কিউ বিন্দুতে যাবা, ভুজের মান বাড়তেছে কিন্তু কোটির মান কমে যাইতেছে, এই জন্যে ঢাল হচ্ছে
নেগেটিভ। ক্লিয়ার, বুঝছি ভাইয়া, ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন ভাই, ঢাল কখন অসংজ্ঞায়িত হয়? ঢাল কখন অসংজ্ঞায়িত হয় আর কখন শূন্য হয়? শূন্য তো সবাই জানো। ধরো তোমাকে বললো এক্স অক্ষের ঢাল বাইর করো, তোমাকে বললো এক্স অক্ষের ঢাল, এক্স অক্ষের ঢাল। তো এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 0 ডিগ্রি কোণে না? তোমাকে যদি বলা হয় এক্স অক্ষের সাথে, মানে সে তার নিজের সাথে কত কোণে আছে? 0 ডিগ্রি কোণে। তো তোমাকে যদি বলে এক্স অক্ষের ঢাল কত, এক্স অক্ষের ঢাল হচ্ছে tan 0 ডিগ্রি মানে 0। এক্স অক্ষের ঢাল হচ্ছে tan 0 ডিগ্রি মানে 0। এখন ঢাল কখন অসংজ্ঞায়িত হয়? ধরো একটা সরল রেখা এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল এ বি। ধরো এই সরল রেখাটা এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল, আমরা বলতে পারি এক্স অক্ষের উপর লম্ব, একটা সরল রেখা এক্স অক্ষের উপর লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হলে এর ঢাল কত? সমান্তরাল হলে আমরা এইভাবে লিখতাম যে আমরা জানি ঢাল মানে tan থিটা, ঢাল m সমান tan থিটা, tan থিটা মানে tan 90, tan 90 হচ্ছে অসংজ্ঞায়িত মানে সামথিং বাই 0। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে যে কেন ঢাল অসংজ্ঞায়িত? একটা সরল রেখা যখন এক্স অক্ষের উপর লম্ব হয় তখন তার ঢাল কেন অসংজ্ঞায়িত? কারণ ঢালের সংজ্ঞাটা কি ছিল? আমি যে ঢালের সংজ্ঞাটা লিখে দিয়েছিলাম, সংজ্ঞাটা কি ছিল? কোনো সরল রেখার উপর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে ভুজের মান প্রতি একক পরিবর্তনের ফলে বা প্রতি একক ভুজের মানের পরিবর্তনের ফলে কোটির মানের যে পরিবর্তন হয় সেটাই ছিল ঢাল। মনে আছে? এই যে কোটির ভুজের মানের একক পরিবর্তনের ফলে y2 - y1 ডিভাইড বাই x2 - x1, প্রতি একক ভুজের পরিবর্তনের ফলে কোটির মানের পরিবর্তন ছিল ওই রেখা ঢাল। তাহলে এইখানে যে এই সরল রেখাটা এক্স অক্ষের লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল, এখানে ধরো এইটা ধরলাম 1,0 বিন্দু, এটা ধরলাম 2,0, ধরো এই বিন্দুটা 2,0, তাহলে এই বিন্দুটা কত হবে? এই বিন্দু হবে 2,1, এই বিন্দু হবে 2,2, এই বিন্দু হবে 2,3, বা এই বিন্দু হবে 2,-1, এই বিন্দু হবে 2,-2। তাহলে এই বিন্দুগুলো আমি কেন লিখতেছি? এই বিন্দুগুলো আমি একটা কারণে লিখতেছি, সেটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ সেম। দেখো সকল বিন্দুর ভুজ সেম, ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় সকল বিন্দুর ভুজের মান সেম, সবগুলোর ভুজের মান 2। তাহলে এই রেখার উপর যে কোনো দুইটা বিন্দুতে ভুজের মানের পরিবর্তন কত? 0। এই রেখার যে কোনো দুইটা বিন্দুর মধ্যে ভুজের মানের পরিবর্তন কত? 0। x2 মানে x1 0, উপরে যাই থাকুক, দেখো এই রেখার উপর যে কোনো দুইটা বিন্দুতে ভুজের মানের কোনো পরিবর্তন হবে না। কাজেই যেই সরল রেখায় ভুজের মানের কোনো পরিবর্তনই হয় না, সেইখানে প্রতি একক ভুজের জন্য আবার y এর পরিবর্তন কোত্থেকে আসবে? এখানে ভুজের মানের পরিবর্তনই হয় না, কাজেই প্রতি একক ভুজের জন্য কোটির মানের পরিবর্তনের প্রশ্নই আসে না। এই জন্যে আমরা বলবো এই সরল রেখার ঢাল অসংজ্ঞায়িত। কেন? সামথিং বাই 0 ইকুয়ালস টু অসংজ্ঞায়িত। এটা এখনো সংজ্ঞার মধ্যে আনা যায় নাই। তুমি যদি এইটাকে সংজ্ঞার মধ্যে আনতে পারো তাহলে ভালো একটা চান্স আছে তুমি গণিতে নোবেল পুরস্কারও পাইতে পারো। বলো তো বুঝছো কিনা? এই বুঝছো কিনা বলো? জিনিসটা সুন্দর না? একটা সরল রেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে সেই রেখার কোনো বিন্দুতেই ভুজের মান চেঞ্জ হয় না। তো ভুজের মান যদি চেঞ্জ না হয় তাইলে এখানে ঢাল আসার কোনো সুযোগই নাই। ঢাল অসংজ্ঞায়িত, এটা ঢাল সংজ্ঞার মধ্যেই পড়ে না। তুমি যদি এইটার ঢাল সংজ্ঞার মধ্যে আনতে পারো তাহলে তোমার নোবেল পুরস্কার পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। 1090 ভ্যালু এখনো বের করা পসিবল হয় নাই। কেউ যদি 1090 ভ্যালু বের করতে পারো তাইলে গণিতে কিন্তু আসলে নোবেল পুরস্কার পাওয়ার এখনো সম্ভাবনা আছে। তোমরা ট্রাই করে দেখতে পারো কিনা। কত সুন্দর জিনিস, গণিতে নোবেল নাই। হ্যাঁ আসলেই নাই? আমি জানি না, আসলেই নাই। বুঝছি ভাইয়া, ঠিক আছে। এখন দেখো আমাদের ঢাল শেষ। আমরা এতক্ষণ সরল রেখার কি শিখলাম? সরল রেখার ঢাল। আমরা সরল রেখার ঢাল শিখলাম, ঠিক আছে। এখন দেখব বিভিন্ন সরল রেখার
বিভিন্ন প্রকৃতির সমীকরণ, বিভিন্ন আকৃতির সমীকরণ, সরল রেখার বিভিন্ন আকৃতির সমীকরণ। আচ্ছা, এই সরল রেখার বিভিন্ন আকৃতির সমীকরণ দেখার আগে আরেকটা জিনিস বলে নেই। ধরো একটা সরল রেখা, একটা জিনিস, একটা ঢালের উদাহরণ দিই। একটা উদাহরণও দিলাম না, খালি বেসিক বুঝাইলে হবে, পরীক্ষায় তো ম্যাথ আসতে পারে। ধরো তোমাকে বললো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার ঢাল কত? তার ঢাল হচ্ছে এম সমান tan 45 ডিগ্রি, মানে 1। ঠিক আছে? তোমাকে যদি বলে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে, 135 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার ঢাল কত হবে? এম সমান tan 135, তাই না? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মানে হচ্ছে ঢাল। তো ঢালই কত? tan 135। 135 ডিগ্রির মান কত? -1। tan 135 ডিগ্রির ভ্যালু কত? -1 না? tan 135, tan কত? -1ই তো, tan 135 -1, হ্যাঁ রাইট, -1। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আরও একটা প্রসেস শিখলাম। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে যদি একটা সরলরেখার উপর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয়, মনে করো 2,4, 6,8, দিয়ে বলে এই সরলরেখার ঢাল কত। একটা সরলরেখার উপর যদি তোমাকে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয়, দিয়ে বলে এই রেখার ঢাল কত। ঢাল কেমন বের করবো? ঢাল বের করার বুদ্ধি হচ্ছে কোটি দ্বয়ের অন্তর 4 - 8 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর 2 - 6। কত আসে? -4/-3 সমান 4/3। দেখো, -4 এই আমি কি ভুল লিখলাম নাকি? -4/-4, দেখতারি, -4/-4 1 হয়ে যাবে। -4/-4 সমান কত? 1। দেখো 2,4, 6,8, এটা ঢাল কত? এটা ঢাল হচ্ছে 1। দেখো ঢাল হচ্ছে 1। এখন আমি কি করছি কি, এই বিন্দুর ভুজ কোটি থেকে এই বিন্দুর ভুজ কোটি বিয়োগ করছি। তুমি চাইলে কিন্তু এটা থেকে এটা বিয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ যদি এইভাবে লিখে এম সমান, সে বিয়োগ করবে কোটি থেকে এই উপরেরটা থেকে নিচেরটা, কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। তারও তো 4/4 কত হবে? 1ই হবে। তারও অ্যান্সার কত হবে? 1ই হবে। ঠিক আছে, কাজে তুমি কোন বিন্দু থেকে কোন বিন্দুরগুলো বিয়োগ করতেছো ওটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে তুমি একই সিরিয়াল মেনটেন করতেছো কিনা। হয় এই দুইটার ভুজকোটি থেকে এই দুইটার ভুজকোটি বিয়োগ করবা, অথবা পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবা, ঘটনা সেমই আসবে। ঠিক আছে, ঘটনা সেমই আসবে। ওকে ফাইন, ঠিক আছে। তো চলো এখন আমরা বিভিন্ন আকৃতির সমীকরণ দেখব, সরলরেখার বিভিন্ন আকৃতির সমীকরণ। ঠিক আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে প্রথমে একটা সমীকরণ দেখব, যেটা হচ্ছে কোনো সরল রেখার ঢাল, কোনো সরল রেখার ঢাল এম এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সমীকরণ। এটা আরেকটা আছে, কোনো সরল রেখার ঢাল এম এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ সি হলে ওই রেখার সমীকরণ কি হবে? ধরো কোনো একটা সরল রেখার ঢাল হচ্ছে এম এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে সি, মানে কি জিনিসটা কেমন হবে দেখতে? ধরো একটা সরল রেখা এইরকম হইতেই পারে, কোনো অসুবিধা নাই। ধরো এই যে এরকম, এই যে এটা হচ্ছে একটা সরল রেখা, যেই সরল রেখা ধরলাম অ্যাঙ্গেল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। কেউ আবার ভাইবো না যে এইটা মূল বিন্দু, তাইলে এইটা তো এক্স অক্ষের ঋণাত্মক দিক হলো না। সরল রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার ডানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক আর বামে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক উইথ রেসপেক্ট টু এই সরল রেখা। তাইলে আমরা ধরলাম এই সরল রেখা ঢাল এম কত? tan থিটা। এই সরল রেখার ঢাল এম কষ্ট কত? tan থিটা। এবং প্রশ্নে বলছে এই সরল রেখার ঢাল হচ্ছে এম এবং এই সরল রেখা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে? সি পরিমাণ। মানে এই যে সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে অংশ ছেদ করছে কতটুক? একটুক না? এটার দৈর্ঘ্য হচ্ছে সি পরিমাণ। এই যে এই সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে, এই যে এ বি সরল রেখা, ধরো এ বি সরল রেখাটা যার ঢাল হচ্ছে এম, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলও দেওয়া থাকতে পারে, অথবা সিম্পলি তোমাকে ডিরেক্ট ঢালও দেওয়া থাকতে পারে। ঢাল হচ্ছে এম, ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, সি পরিমাণ। তাহলে তোমাকে যদি বলে এই রেখার সমীকরণ কি, এই রেখার সমীকরণ কেমন বের করবো? এই সমীকরণ, এই রেখার সমীকরণ বের করার বুদ্ধি হচ্ছে রেখার উপর যে কোনো একটা বিন্দু এক্স, ওয়াই নেও। তোমাকে তো আগে চলক নিতে হবে। এই রেখার সমীকরণ তুমি বাইর করবা, এই রেখার উপর একটা বিন্দু নিতে হবে না? চলক না নিলে কেমনে হবে ভাই? তো একটা চলক নিলাম। তো এই বিন্দুটা যদি এক্স, ওয়াই হয়,
তাহলে আমি বলতে পারি এখান থেকে যদি আমি এখানে লম্ব আঁকাই তাহলে এতটুক হচ্ছে এক্স, এতটুক হচ্ছে ওয়াই। এটা কারো আপত্তি থাকার কথা না। এই পি বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয় তাহলে মূল বিন্দু থেকে এখানে লম্ব, এই যে পি বিন্দু থেকে এখানে লম্ব আঁকাইলে এখান থেকে এতটুকু হবে এক্স, এখান থেকে এতটুকু হবে ওয়াই। ঠিক আছে, এখন আরেকটা কাজ করব, এই বিন্দু থেকে যদি এই রেখার উপর লম্ব আঁকাই, এই বিন্দু থেকে যদি এই রেখার উপর লম্ব আঁকাই তাইলে দেখো এইটা আমরা কি বলতে পারি, এতটুক যদি এক্স হয়, এই যে এতটুক যদি এক্স হয় এটাও হবে এক্স। দেখো এই যে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব আঁকাইছি, তো এতটুক যেহেতু এক্স এটাও হবে এক্স, আর পুরাটা যেহেতু ওয়াই, আর এতটুক যেহেতু ওয়াই মাইনাস সি, তাহলে এটা কত হবে, এতটুক হবে ওয়াই মাইনাস সি। আমি এইভাবে লিখি, এই যে ওয়াই মাইনাস সি, এই যে এতটুক এখান থেকে এতটুক, এই যে এখান থেকে এতটুক, এইটা হবে ওয়াই মাইনাস সি। কেমনে, টোটালটা হচ্ছে ওয়াই, এতটুক হচ্ছে সি, এতটুক সি হইলে এইটাও সি, যে এইটাও সি, এইটা সি হইলে এইটা সি, টোটালটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে এটুক হবে ওয়াই মাইনাস সি, এই যে এখান থেকে এতটুক হবে ওয়াই মাইনাস সি। তো এইটা বের করার উদ্দেশ্য কি আমার, অবশ্যই কোনো উদ্দেশ্য আছে, খারাপ উদ্দেশ্য নাই, ভালো উদ্দেশ্যই, যে এইটা যদি থিটা হয় এইটাও থিটা, তাহলে এই যে ত্রিভুজটা পাইলাম, এই যে ত্রিভুজটা, এইটা থিটা হলে অনুরূপ কোণে এইটাও থিটা। এখান থেকে কি লিখতে পারি, ট্যান থিটা সমান টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই মাইনাস সি, ভূমি হচ্ছে এক্স। বলো তো এটা লিখতে পারি না? এই আমাকে কমেন্ট করে বলো তো এটা লিখতে পারি না? তোমরা কি বুঝতেছো? একটু কমেন্ট করে বইলো এটা কি বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, টোটালটা যদি ওয়াই হয়, এতটুকু যদি সি হয়, এতটুকু সি, এটা হবে ওয়াই মাইনাস সি। আবার আমরা জানি একটা সমকোণী ত্রিভুজে এটা তো সমকোণী ত্রিভুজ হবে, কারণ এটা লম্ব, এটা লম্ব, এই যে এখানে লম্ব আঁকাইছে, এটা লম্ব। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই মাইনাস সি, ভূমি হচ্ছে এক্স। তাহলে আমরা তো জানি ট্যান থিটা মানে ঢাল, ট্যান থিটা মানে হচ্ছে ঢাল, ওয়াই মাইনাস সি বাই এক্স, ওয়াই মাইনাস সি ইকুয়ালস টু এম এক্স। তাহলে এখান থেকে কি লেখা যায়, y equals to mx plus c, y equals to mx plus c। এটাই আমাদের সরল রেখার ঢাল সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় সরল রেখার ঢাল সমীকরণ। এটাকে ঢাল সমীকরণ কেন বলে, কারণ এই সমীকরণ থেকে ডিরেক্ট সরল রেখার ঢাল বের করা যায়, এই সমীকরণ থেকে কোনো সরল রেখার ডিরেক্ট ঢাল বের করা যায়। দেখো এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী আমরা যে সমীকরণগুলো পাবো সেই সমীকরণগুলো না এই সমীকরণ থেকেই আসবে। তো এটা হচ্ছে মাতৃ সমীকরণ, সরলরেখার মাদার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বলে মাদার অফ ইঞ্জিনিয়ারিং। তো এইটা হচ্ছে মাদার অফ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, এখান থেকে কিভাবে ভাইয়া ডিরেক্ট ঢাল বের করা যায়, এই সমীকরণের নাম কেন ঢাল সমীকরণ হলো, ধরো তোমাকে আমি বললাম একটা সরলরেখা y ইকুয়ালস টু 2x + 5, তাহলে এটাকে তুমি যদি এই সরলরেখার সাথে তুলনা করো, y equals to mx plus c, এই সরলরেখার সাথে যদি তুলনা করো তাহলে আমি এখান থেকে বলতে পারি এই সরলরেখার ঢাল হচ্ছে 2। এই যে দেখো x এর সহগ সেম, এই সরলরেখার ঢাল হচ্ছে 2 এবং y অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে 5 একক, এই যে c সমান 5। দেখো একটা সরলরেখার ঢাল হচ্ছে 2 আর y অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে কত একক, 5 একক, দেখেই বোঝা যাচ্ছে। তাইলে এটার চিত্র কেমন হবে এখন বলো তো? আমি যদি তোমাকে বলি যে এটার চিত্র কেমন হবে, তুমি এটার চিত্র আঁকাও তো। আমি যদি তোমাকে বলি যে y equals to 2x plus 5, এই রেখার চিত্র আঁকাইতে হবে, তোমার কি করতে হবে, চিত্র আঁকাইতে হবে। তুমি প্রথমে ঢাল বাড়ি করবে, ঢাল হচ্ছে 2 আর y অক্ষে ছেদকৃত অংশ হচ্ছে 5 একক, 5 একক। তাহলে চিত্র আঁকানোর জন্য তুমি প্রথমেই লিখবা m সমান tan থিটা সমান 2। সুতরাং থিটা কত, এগুলা পরীক্ষা আসবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। tan ইনভার্স 2, থিটা আসবে এই tan ইনভার্স 2, কই গেল tan ইনভার্স, কই আমার ক্যালকুলেটর সব উঠে গেছে, দেখা যায় না। tan ইনভার্স 2 63.43 ডিগ্রি, 63.43 ডিগ্রি। এই যে দেখো আমি চিত্রটা আঁকায় দেখাই, একটা সরলরেখার সমীকরণ তোমাকে বললো y equals to 2x plus 5, এটা চিত্র আঁকো। তাহলে চিত্র কেমনে আঁকাবা, এটা এমন একটা রেখা হবে যেই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 63 ডিগ্রি কোণ তৈরি করবে, কারণ এই যে tan থিটার ভ্যালু 2, ঢালের মান হচ্ছে 2, 63 ডিগ্রি কোণ তৈরি করবে এবং y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে, 5 একক। তাহলে এই যে দেখো, এই যে এটা হবে সেই রেখা যেখানে এই অ্যাঙ্গেলের মান হবে, এই অ্যাঙ্গেলের মান হবে 63.43 ডিগ্রি এবং
এই রেখাটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে? 5 একক। দেখো এই যে এইটা হচ্ছে এ বি, সেই নির্ণয় রেখার চিত্র, যেটা কিনা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 63 কোণ তৈরি করে। 63 ডিগ্রি, এটা একটু বাঁকা করে উপরের দিকে আঁকানো উচিত ছিল, এটা দেখতে 50 ডিগ্রি কোণের মতো হয়েছে। আচ্ছা, একটু ওইভাবে বাঁকাইলে হবে, তুমি যদি একদম কম্পাস ধরে আঁকাও তাহলে ঠিকঠাক আঁকাইতে পারবা। এবং ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে 5 একক। এখন কথা হচ্ছে, পরীক্ষা যখন এমসিকিউটা আসে তখন এইটা চায় না, তোমাকে বলে এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে? 0,5 বিন্দুতে। দেখো 0,5 বিন্দুতে, কারণ এতটুকের দৈর্ঘ্য যদি 5 একক হয়, আমরা জানি ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজের মান 0। কাজে এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? 0,5 বিন্দুতে। খুব সোজা জিনিস না? এই খুব সুন্দর জিনিস না? এই সমীকরণকে বলা হয় সরলরেখার ঢাল সমীকরণ। কি সমীকরণ? ঢাল সমীকরণ। এটা তো সোজাই ছিল, তোমাকে যদি একটু পেস পুশ দিয়ে দেয়। পেস পুশটা কি? ধরো তোমাকে বললো y = -2x - 3। এখন যদি তোমাকে বলে এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল হচ্ছে -2, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কত? -3। কেমনে? ওই যে দেখো y = mx + c, y = mx + c, এই সরলরেখার সাথে তুমি যদি তুলনা করো, দেখো ঢালের মান হচ্ছে -2, c এর মান হচ্ছে -3। এখন এখান থেকে চিত্র কেমনে আঁকাবা? দেখো এই যে ঢাল m = -2, মানে tan θ = -2। সুতরাং থিটা কত হবে? থিটা হবে tan ইনভার্স -2। এটা আসতেছে -63, 180 যোগ করি, আমার তো মাইনাস না, স্থূলকোণ দরকার। 116.56 ডিগ্রি, অ্যাঙ্গেলটা পজিটিভে আসতেছে 116.56 ডিগ্রি। ঠিক আছে? এখন দেখো এই যে ঢাল নেগেটিভ, আমরা জানি ঢাল নেগেটিভ হইলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা হবে স্থূলকোণ, এবং এই অ্যাঙ্গেলটা পজিটিভে আসতেছে 116.56 ডিগ্রি, স্থূলকোণে আসতেছে, রাইট? এখন এটা যদি চিত্র আঁকাই, কেমনে আঁকতে হবে? চিত্র আঁকার আগে একটা জিনিস জানতে হবে যে দেখো এখানে কিন্তু সি এর ভ্যালু -3, মানে কি? মানে হচ্ছে এই সরলরেখাটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ছেদ করে না, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এই যে মনে করো এইটা হচ্ছে 0,0 বিন্দু, সি = -3, মানে এই যে -3,0, এই যে 0,-3। ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে -3, ঋণাত্মক দিকে 3 অংশ, এই যে ঋণাত্মক দিকে 3 অংশ, ধরো এতটুকু 3 অংশ ঋণাত্মক দিকে, এটা কত হয়ে যাবে? 0,-3। দেখো 0,-3, তাইলে রেখাটা 0,-3 বিন্দু দিয়ে যাবে, কারণ সে ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে 3 একক অংশ ছেদ করে। রেখাটার সমীকরণ হবে এই যে দেখো, এই বাঁকা হয়ে গেছে, এই যে এইটা হবে সেই রেখার সমীকরণ, যেই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 116.56 ডিগ্রি, দেখো 116.56 ডিগ্রি কোণ তৈরি করে, এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 3 একক অংশ ছেদ করে, -0,-3 বিন্দু দিয়ে যায়। বলো তো বুঝছো কিনা? আমাকে একটু জলদি কমেন্ট করে বলো এটা বুঝছো কিনা। এখন যদি তোমাকে এরকম কোনো একটা ঢাল সমীকরণ দিয়ে কি বের করতে বলে? এরকম একটা সমীকরণ বাইর করতে বলে বা চিত্র আঁকাইতে বলে, একটা ঢাল সমীকরণ দিয়ে তোমাকে যদি চিত্র আঁকাইতে বলে, তাইলে কি করতে পারবা কিনা আমাকে বলো? চিত্র আঁকাইতে পারবা কিনা বলো? ঠিক আছে, ওকে ফাইন। জি ভাইয়া, ক্লিয়ার। ভাইয়া আজকে 7টায় ক্লাস আছে, একটু রেস্ট নেওয়া লাগবে। এই আজকে 7টায় ক্লাস নেই তো, ক্লাস 7:30 না? আজকে ক্লাস তো 7:30, আমি 7টার মধ্যে শেষ করে দিব, 7টার মধ্যে শেষ করব, ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো এখান থেকে এই যে আমরা সরলরেখার ঢাল সমীকরণ পাইলাম y = mx + c, সরলরেখার ঢাল সমীকরণ কি পাইলাম? y = mx + c। ভালো কথা। এখন যদি তোমাকে বলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? মূল বিন্দু, আমি 7টার মধ্যে শেষ করে দিব, তোমাদের ক্লাস তো 7:30 একটা। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দেখো একটা সরল রেখা যদি মূল বিন্দুগামী হয়, এই আরেকটু লাগবে আজকে ক্লাসে, আরেকটু, জাস্ট এ মিনিট। একটা সরল রেখা যদি মূল বিন্দুগামী হয়, আর 15 মিনিট ভাইয়া, আর 15 মিনিট, আজকে সরল রেখার সমীকরণগুলো শেষ করে দেই, 15 মিনিট। হ্যাঁ, একটা সরল রেখা যদি মূল বিন্দুগামী হয়,
তাইলে তার সি এর মান কত ভাই? তাইলে তার সি এর মান শূন্য। সি এর মান শূন্য কেন? কারণ একটা সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে যায়, একটা সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে যায়, তাইলে তো সে এক ওয়াই অক্ষ থেকে কোনো অংশ ছেদ করবে না। এই যে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ ছিল সি, তো একটা সরল রেখা মূল বিন্দু দিয়ে গেলে সে এক্স অক্ষ থেকেও কোনো অংশ ছেদ করবে না, ওয়াই অক্ষ থেকেও কোনো অংশ ছেদ করবে না। তার মানে ওই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ছিল, এই রেখাটা যদি মূল বিন্দুগামী হয়, সি এর মান হয়ে যাবে জিরো। সি এর মান হয়ে যাবে জিরো। দ্যাট মিনস মূল বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স। ভাই আজকে আর 10 মিনিট পড়াবো, সরলরেখার সমীকরণগুলো শেষ করে দেই, তাহলে আগামী ক্লাসে ডিরেক্ট ম্যাথ করাইতে পারবো। ঠিক আছে? 10 মিনিট ভাই, প্লিজ 10 মিনিট সমীকরণগুলো শেষ করে দিয়ে আগামী ক্লাস থেকে ডিরেক্ট ম্যাথ করাবো। দেখো তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে কোনো একটা সরল রেখা ঢাল যদি হয় এম, ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ যদি হয় সি পরিমাণ, তাহলে তার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এইটা দেখলাম। আর কোনো একটা রেখা যদি মূল বিন্দুগামী হয়, তার সি এর মান শূন্য, তখন সমীকরণ হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। ওয়াই ইকুয়ালস টু এম এক্স। দেখো একটু ভালো করে দেখো, আর 10 মিনিট তোমরা মনে রাখো কোনটা কখন ইউজ করতে হবে। যখন সরল রেখার ঢাল দেয়া থাকবে এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ দেয়া থাকবে, তখন সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। যখন রেখাটা মূল বিন্দুগামী হবে, সি এর মান হয়ে যাবে জিরো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। আরেকটা রেখা দেখো, যদি কোনো একটা রেখার ঢাল দেওয়া থাকে, কোনো একটি রেখার ঢাল দেওয়া থাকে এবং ওই রেখাটা একটা বিন্দুগামী হয়, তোমরা লিখো কোনো সরল রেখার ঢাল এম এবং রেখাটি x1 y1 বিন্দুগামী হলে, দেখো এগুলো 9 10 পড়ে আসছো ভাইয়া, আজকে একটু রিভিশন দিয়ে দেই, আগামী ক্লাস থেকে আমরা টাইপ ওয়াইজ ম্যাথ করতে পারবো। ঠিক আছে? দেখো ধরলাম কোনো একটা সরল রেখার ঢাল হচ্ছে এম, এই যে এম, ধরো এটা থিটা, তাহলে এম সমান টেন থিটা। আচ্ছা এটা প্রমাণ দেখাইলাম না, সূত্র লিখে দিই, এটা 9 10 পড়ছো। কোনো একটা সরল রেখা, এই সরল রেখার ঢাল যদি হয় এম এবং এই রেখাটা যদি x1 y1 বিন্দুগামী হয়, একটা সরল রেখা তোমাকে বললো ঢাল হচ্ছে এম, তোমরাকে লিখবা কোনো একটি সরল রেখার ঢাল যদি এম হয় বা টেন থিটা হয়, যে কোনো একটা দেয়া থাকতে পারে, থিটাও দেয়া থাকতে পারে, এখান থেকে ঢাল বের করতে হইতে পারে, অথবা ডিরেক্ট ঢাল দেয়া থাকতে পারে, এবং সেই রেখাটা যদি x1 y1 বিন্দুগামী হয়, তাহলে সেই রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস x1। এগুলোর আর প্রমাণ দেখাইলাম না, এগুলো প্রমাণ না দেখে সূত্র এমনি মনে রাখতে পারবা, এটা মুখস্থ রাখবা। তিনটা সমীকরণ শিখলাম, y মাইনাস y1 ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস x1। এই সূত্রটা কখন ইউজ করব? যখন তোমাকে সরল রেখার ঢাল দেওয়া থাকবে এম এবং বলা থাকবে রেখাটা একটা বিন্দুগামী x1 y1। ধরো তোমাকে বললো একটা সরল রেখার, তোমাকে ধরো এটা বলে দিল যে একটা সরল রেখার ঢাল m হচ্ছে √3 এবং রেখাটা 2,4 বিন্দু দিয়ে যায়। তোমাকে বললো সরল রেখার ঢাল হচ্ছে √3 এবং 2,4 বিন্দু দিয়ে যায়। সমীকরণ কি হবে? সমীকরণ হবে y মাইনাস y1 হচ্ছে 4, এই যে এটা x1 y1, এটা y1, y মাইনাস 4 ইকুয়ালস টু m ইন্টু m মানে হচ্ছে √3 ইন্টু x মাইনাস x1, x মাইনাস x1 হচ্ছে 2, এই যে এটা হচ্ছে সমীকরণ। তুমি এখানেও অ্যান্সার দিতে পারো অথবা পক্ষান্তর করে এক পাশে আইনাও অ্যান্সার দিতে পারো। y মাইনাস y1 মানে 4 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আজকে লাস্ট আরেকটা জিনিস, সবাই তো হয়রান হয়ে যাচ্ছে, বলতেছে আজকে আর না, লাস্ট আরেকটা সমীকরণ দেখাইতেই হবে। লাস্ট দেখো, একটা সরল রেখার উপর যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, লাস্ট সমীকরণ দেখো ভাইরা, এটাই লাস্ট, আগামী ক্লাসে নতুন করে শুরু করবেন ওখান থেকে। দেখো একটা সরল রেখার উপর যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, x1 y1 আর একটা ধরো x2 y2, একটা সরল রেখার উপর যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে এটার সমীকরণ কি জানো তোমরা? এটার সমীকরণ হচ্ছে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। এগুলো 9 10 পড়ে আসছো, কিন্তু 9 10 কিন্তু পড়ে আসছো এই সূত্র, x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই সূত্র মনে আছে? এই সূত্র মনে আছে? বলো, 4টা সূত্র লিখলাম, কোন সূত্রটা কখন ইউজ করব? কোন একটা সরলরেখার ঢাল এবং y অক্ষের ছেদকৃত অংশ দেওয়া থাকলে y = mx + c, এটাকে সরলরেখার ঢাল সমীকরণ বলে। একটা সরলরেখা মূল বিন্দুগামী হইলে সমীকরণ হচ্ছে y = mx। একটা সরলরেখার ঢাল এবং একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, একটা ঢাল এবং একটা বিন্দু, ঢাল তো একটাই হয়, ঢাল এবং একটা বিন্দু, y - y1 = m × x - x1। আর কোনো সরলরেখার ঢাল দেওয়া নাই, ধরো কোনো সরলরেখার ঢাল দেওয়া নাই, সরলরেখার উপর যে কোনো দুইটা বিন্দু দেওয়া আছে, তাইলে ওই সরলরেখার সমীকরণ হবে x - x1 / x1 - x2, y - y1 / y1 - y2। এখন আমাকে এই অ্যান্সারটা বলে যাও, তাইলে আজকে ক্লাস শেষ। আমাকে এইটা বলে যাও, একটা রেখা যদি 2, 4 এবং 3, 7 বিন্দুগামী হয়, এই রেখার সমীকরণ কি হবে? একটা রেখা যদি 2, 4 এবং 3, 7 বিন্দুগামী হয়, তাইলে তার সমীকরণ কি হবে? তাইলেই শেষ। বলো বলো বলো, তার সমীকরণ কি হবে? সমীকরণ হবে x - x1, x - x1 মানে 2, x1 - x2, x - x1 মানে 2, x1 - x2 মানে 2 - 3, y - y1, y - y1 মানে y - 4 ডিভাইড বাই y1 - y2, 4 - 7। এই যে দেখো, বলো বুঝছো কিনা? একটু কমেন্ট করে অ্যান্সার বলো দেখি। x - x1 ডিভাইড বাই x1 - x2, x - x1 বাই x1 - x2 = y - y1 ডিভাইড বাই y1 - y2। অ্যান্সার কি আসবে? x - 2 ডিভাইড বাই -1, y - 4 ডিভাইড বাই -3, মাইনাস মাইনাস কাটা, আর গুণন করে দিলে 3x, এটা তো মাইনাসে মাইনাসে কাটা, 3x - 6 = y - 4। আমাকে যাওয়ার আগে বলে যাও তোমাদের অ্যান্সার এইটা আসছে কিনা, তোমাদের অ্যান্সার এইটা আসছে কিনা বলো তো। 3x - y - 2 = 0, 3x - y - 2 = 0, এটা তোমাদের আসছে কিনা বলো, বলো বলো বলো, আসছে কিনা, আসছে কিনা? 3x - y - 2 = 0, এটা আসছে কিনা? তোমাকে যদি একটা সরলরেখার উপর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, তখন সমীকরণ হবে এই যে এই সমীকরণ দিয়ে করতে হবে, x - x1 / x1 - x2, y - y1 / y1 - y2। দেখো, এই যে x - x1, x1 মানে হচ্ছে 2, x1 মানে x2, x1 2, y x2 হচ্ছে 3, y - y1, y1 মানে 4, y1 - y2, 4 - 7। এই আমি হিসাব ঠিকঠাক করছি? তোমাদের কি মিলছে? এই তোমাদের কি এটা মিলছে? আমি কি হিসাব ঠিকঠাক করছি? মাঝে মধ্যে এরকম ক্যালকুলেশন নিজেই ভুল করে ফেলি। x - 2 - 1 -3, 1 1 মাইনাস মাইনাস কাটা, গুণ করে দিছি 3x -3 × 6, y - 4। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ দাদা মিলছে। ওকে ফাইন, ওকে ফাইন, ডান, ওকে ফাইন, ঠিক আছে। তো আজকে ক্লাস এ পর্যন্তই। 3.5 এর উপর 3টা ক্লাস নেব। 3.5, শোনো আমি যাওয়ার আগে বলে যাই, সরল রেখার সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 3.5। 3.5 ইজ দ্য, মানে কি বলবো, একদম বেসিক, টোটালটার বেসিক। 3 ক্লাসে 3.5 শেষ করব। আজকে বেসিক আলোচনা ছিল, আগামী ক্লাসেও শুরুতে অক্ষদ্বয়কে ছেদ করে এমন সরলরেখার সমীকরণটা দেখাবো, তারপরে আগামী ক্লাসে টাইপ ভিত্তিক ম্যাথ করব, তারপর আগামী ক্লাসে মানে আমরা ক্লাস নিব আগামী সপ্তাহের মঙ্গল বুধ, প্রতি সপ্তাহে 2টা ক্লাস, মঙ্গল বুধ, মঙ্গল এবং বুধবারে 3.5 টোটালটা কভার হবে। তারপরে 3.6, 3.7, 3.5 যদি বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে 3.67 তোমার কাছে একদম পানিভাত মনে হবে। 3.67 তোমার কাছে পানিভাত মনে হবে যদি তোমার এইগুলা ক্লিয়ার থাকে, ঠিক আছে? ওকে ফাইন, তাইলে আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। আজকে ক্লাসটা এখন এখানেই শেষ করলাম। আগামী ক্লাসগুলোতে দেখা হবে, তবে আগামী ক্লাস অনেক দেরি আছে। আগামী সপ্তাহের মঙ্গলবারে টানা 2 দিন ক্লাস থাকবে, মঙ্গল বুধ। এই সপ্তাহের মঙ্গলবারে তো ক্লাস পাইলাম না, তোমরা সমীকরণগুলো একটু রিভিশন দিয়ে আসবা। আগামী ক্লাসের আগে সমীকরণগুলো একটু রিভিশন দিয়ে আসবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে, আগামী ক্লাসে দেখা হবে। আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি।